আসসালামু আলাইকুম। 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা ফিজিক্সের 7 নাম্বার অন শর্ট ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসে আমরা পর্যাবৃত্তিক গতি এটা শেষ করব। তোমরা জানো পর্যাবৃত্তিক গতি থেকে একটা সৃজনশীল মাস্ট আসবেই। পাশাপাশি আমাদের কি আসবে বলো তো? পাশাপাশি তোমাদের এখান থেকে 3 থেকে 4টে এমসিকিউ আসবে। অর্থাৎ আজকের ক্লাস করলে তুমি মোটামুটি 12-13 মার্কস কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমি তোমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই পড়াবো। এর বেশিও পড়াবো না, কমও পড়াবো না। যা যা পরীক্ষায় আসে সেই জিনিসগুলোই তোমাদেরকে আমি পড়ায় দেবো। বুঝছো? তো তোমরা ইতিমধ্যে যারা জয়েন করেছো, কে কোথা থেকে জয়েন করেছো সবাই একটু ফার্স্ট কমেন্টে জানিয়ে দাও যে কে কোথা থেকে জয়েন করেছো। তো চলো আমরা এই যে পর্যাবৃত্ত গতি এটা আমাদের কি কি আছে, এখানে কয়েকটা জিনিস আছে। ঠিক আছে, বেসিক্যালি এখানে আমাদের 3টা জিনিস থেকে প্রশ্ন আসবে, 3টা টপিকস থেকে। একটা হলো কি সরল সন্ধিত স্পন্দন বা সরল দোলন গতি, আর একটা কি আমাদের সরল দোলক, আর একটা আছে কি বলতো স্প্রিং। এই 3টা টপিক্সের মধ্যেই কোশ্চেন আসবে। ঠিক আছে, এই 3টা টপিক্সের বাইরে থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসবে না। ঠিক আছে, সো দীপ কুমার শাহ ভাইয়া, আজকে ইউটিউব লাইভ অনেক ভালো হয়েছে ভাই। ওকে, ঠিক আছে। তো দেখো আমরা চল, কি বলছে পর্যাবৃত্ত গতিটা কাকে বলে, এটা আমাদের ক নাম্বারে আসে। দেখো একটু খেয়াল করে, তোমরা এটা জানো, ছোটবেলা থেকে পড়ে আসছো। কি বলতো, যখন কোনো বস্তুর গতি এমন হয় যে বস্তুটি একটি নির্দিষ্ট সময় পর পর একই পথ পরিভ্রমণ করে বারবার একই অবস্থানে ফিরে আসে এবং একই দিক থেকে চলতে থাকে, তখন তার গতিকে কি বলে? পর্যাবৃত্ত গতি বলে। অর্থাৎ তুমি একটা বিন্দুকে একটা নির্দিষ্ট দিক থেকে কি বলতো একটা সময় পর পর অতিক্রম করতেছো। ঠিক আছে, এটা হলো আমাদের পর্যাবৃত্ত গতি। তো এখানে আমাদের পর্যাবৃত্ত গতিতে আমাদের এইখান থেকে আমরা কি কি পড়বো বললাম তো, আমরা 3টা টপিকস পড়বো। ঠিক আছে, একটা হলো কি বলতো আমাদের সরল দোলন গতি বা সরল দোল গতি। তারপর সরল দোল গতির আমাদের কি বলতো সরণ বেগ ত্বরণ এগুলা। আরেকটা হলো সরল দোলক আমাদের পর্যাবৃত্ত গতি আর কি, কিন্তু এটা আলাদাভাবে টপিকটা আমাদের পড়তে হবে। সরল দোলক আর হলো স্প্রিং। স্প্রিং নিয়ে আমরা মোটামুটি গত ক্লাসেও আলোচনা করছি স্প্রিং এর কাজ। আজকে স্প্রিং এর পর্যায়কালটা আমরা পড়বো। আর সরল দোল গতির ক্ষেত্রে আমরা গত ক্লাসে মানে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে আলোচনা করছিলাম সরল দোল গতির ক্ষেত্রে কি বলতো শক্তির নিত্যতা, যান্ত্রিক শক্তির নিত্যতা। তো যখন আমাদের এই টপিক থেকে প্রশ্ন আসে তখন কিন্তু কাজ শক্তি ক্ষমতা এবং এই অধ্যায় মিলে আসে। বুঝছো? তো ওই টপিকটা ওই অধ্যায়ে পড়ানো যায়, এই অধ্যায়ে পড়ানো যায়। আমি গত ক্লাসে তোমাদেরকে পড়াইয়া দিছি, তার মানে অনেক কিছুই গত ক্লাসে আমরা পড়ে ফেলছি। তো আজকের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে স্পেসিফিক কিছু টপিকস পড়বো। চলো, তারপর দেখো পর্যায়কাল কি। হ্যাঁ, পর্যায়কাল হলো, ধরো একটা নির্দিষ্ট সময় পর পর পর্যাবৃত্ত গতির পুনরাবৃত্তি ঘটে, তাকে কি বলে? পর্যায়কাল বলে। ধরো কেমন একটা সরল দোলক যদি আমি দেখি, এই যেভাবে দুলতেছে, এভাবে কি দুলতেছে। এখন এভাবে যদি দুলে, দেখো ধরো এটা একটা বিন্দু, এই যে এই বিন্দুকে দেখো দেখো একটা এই দিক থেকে, ধরো এই দিক থেকে এদিকে গেল, আবার আসলো, আবার আসলো। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর এই দিক থেকে অতিক্রম করতেছে না? আবার এই বিন্দুটাকে কিন্তু এদিক থেকে অতিক্রম করতেছে। যে দিক থেকে তুমি নাও না কেন, যে কোনো একটা দিক বিবেচনা করবা, তো একটা নির্দিষ্ট সময় পর পর কি অতিক্রম করতেছে। তাহলে এই যে নির্দিষ্ট সময়, যত সময় পর একটা বিন্দুকে আমার কি অতিক্রম করে একটা দিক থেকে, ওইটা হলো আমার কি বলতো পর্যায়কাল। তো এইগুলো জাস্ট ডেফিনেশন, এগুলো একটু পড়তে হবে। পৃথিবীর আহ্নিক গতির পর্যায়কাল কত বলতো? 86,000 কত 400 সেকেন্ড। 86,000 কত 400 সেকেন্ড। ঠিক আছে, কারণ কি 24 ঘন্টা মানে কি বলতো আমাদের 24 ঘন্টা, 24 আওয়ার, 24 ঘন্টা মানে কি 86,400 সেকেন্ড। আমরা জানি একদিন পৃথিবীর আহ্নিক গতি কত, একদিন। তাহলে 24 ঘন্টা মানে কি বলতো 86,400 সেকেন্ড। তো এটা আমাদের এমসিকিউতে মাঝে মাঝে আসে। তারপর দেখো এই যে সরল দল গতির আমাদের কি বলতো বৈশিষ্ট্য। ঠিক আছে, এই বৈশিষ্ট্যটা খ নাম্বারে ভাইয়া আসে। ঠিক আছে, খ নাম্বারে অনেক জায়গায় আসছে এইটা, অনেক বোর্ডে। তুমি বোর্ডের প্রশ্ন যদি পড়ো, এই যে আজকের ক্লাসটা করবা, ক্লাসের পরে আমি কিন্তু অনেকগুলা সৃজনশীল সলভ করবো। আমি প্রথমে একটু হালকা আলোচনা করছি, দেন আমরা কি ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাব। ঠিক আছে, এইগুলাই কিন্তু তোমার খ নাম্বারে আসবে। বোর্ডের প্রশ্ন কিন্তু তোমাকে সলভ করতেই হবে, অ্যাটলিস্ট তোমাকে বিগত 2-3 বছর 3 বছরের প্রশ্ন সলভ করতে হবে। অর্থাৎ একটা অধ্যায়ের 10-15টা বা 20টা যদি সৃজনশীল প্রশ্ন সলভ করো তাহলে কিন্তু হবে। কিন্তু তোমার একটা অধ্যায় থেকে 3-4টা টপিক্সের বাইরে কিন্তু কোশ্চেন আসে না। কিন্তু ওই কোশ্চেনগুলো তুমি একটা সলভ করলে কিন্তু পারবা না। ওই টাইপের 2-3টা-4টা কোশ্চেন সলভ করলে তাহলে তোমার পরীক্ষা হলে কোনো ভুল হবে না। এই জন্য 15-20টা কোশ্চেন তোমরা সৃজনশীল কি সলভ করবা, তাহলে ইনশাল্লাহ পারবা। দেখো সরল দল গতির কি বলতো আমাদের সরল দল গতি কাকে বলে আগে এটা যদি দেখি, যখন কোনো স্পন্দন গতি সম্পন্ন কণার ত্বরণ
সাম্যাবস্থা থেকে এর স্মরণের সমানুপাতিক ও কি বলতো বিপরীতমুখী হয়। ঠিক আছে, আমরা জানি গত ক্লাসে বলছিলাম যে এই যে এফ প্রপোর্শনাল কি মাইনাস এক্স, ভাই এফ প্রপোর্শনাল মাইনাস এক্স মানে কি বলতো এফ ইজ ইকুয়াল টু এম এ না, এফ এর সাথে এর কি সম্পর্ক সমানুপাতিক, তাহলে এ প্রপোর্শনাল কত মাইনাস এক্স হবে। ঠিক আছে, অর্থাৎ ত্বরণ আমার কি স্মরণের কি সমান কিন্তু কি বলতো বিপরীত দিকে, ত্বরণ স্মরণের সমান কিন্তু কি বলতো বিপরীত দিকে। যেমন ধরো সরল দোলক যদি আমি দেখি, দেখো এই যে তার এইদিকে কি বলতো এইদিকে যদি স্মরণ হয়, এদিকে স্মরণ হলে তখন ত্বরণের দিকটা কি বলতো এদিকে, অর্থাৎ আমাদের স্মরণ কি বলতো স্মরণ যেদিকে ত্বরণের দিকটা কি তার বিপরীত দিকে, বুঝছো, এই আর কি। তো কিন্তু ত্বরণ এবং স্মরণের মান কি বলতো সমান, ত্বরণ ও স্মরণের মান কি হবে সমান। ওকে, তো বৈশিষ্ট্যগুলো দেখো, সরল সন্ধিত গতি একটি কি পর্যাবৃত্ত গতি, এটি একটি কি স্পন্দন গতি, এটি একটি কি সরল রৈখিক গতি। সরল সন্ধিত গতি সম্পন্ন কণার ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী। ঠিক আছে, নির্দিষ্ট বিন্দু অভিমুখী, কিন্তু সরল দোলকের ক্ষেত্রে কি সাম্যাবস্থা অভিমুখী। সরল সন্ধিত গতি সম্পন্ন কণার ত্বরণ সর্বদা সাম্যাবস্থা হতে স্মরণের সমানুপাতিক কিন্তু কি বিপরীতমুখী। ঠিক আছে, বিপরীতমুখী। তারপর দেখো সব সরল সন্ধিত গতি পর্যাবৃত্ত গতি হলেও সব পর্যাবৃত্ত গতি কি বলতো সরল সন্ধিত গতি নয়। ঠিক আছে, এটা কি বলতো সব সরল সন্ধিত গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সব পর্যাবৃত্ত গতি কিন্তু কি নয় বলতো আমাদের সরল সন্ধিত গতি নয়, কারণ সব পর্যাবৃত্ত গতিতে কি হয় বলতো এই শর্তটা মানে না। তোমাকে যদি বলে যে এটা কেন সরল সন্ধিত গতি, তাহলে তুমি জাস্ট একটা জিনিসই ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করবা, এগুলো তো লিখবাই, পাশাপাশি কি লিখবা বলতো, লিখতে হবে তোমাকে দেখাইতে হবে যে এটার ত্বরণ স্মরণের কি সমান কিন্তু বিপরীতমুখী, জাস্ট ম্যাথমেটিক্যালি। তাহলে সরল দোল গতির আমার যদি শর্ত বলো ম্যাথমেটিক্যালি শর্ত কোনটা বলতো, এই যে এটা এ প্রপোর্শনাল টু কি মাইনাস এক্স, ভাই এটা হলো কি আমার বলতো ম্যাথমেটিক্যালি শর্ত, এটা তোমাকে দেখাইতে হবে যদি খ নাম্বার আসে। আমরা খ নাম্বার প্রশ্নতে দেখা যাচ্ছে সৃজনশীলে 2 এ 2 পাই না অনেক কারণে, কারণটা কি বলতো আমরা ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা দিই না। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা দেন, এটা একটা সমস্যা, ম্যাথমেটিক্যালি তোমাকে ব্যাখ্যা দিতে হবে। ওকে, আচ্ছা এবার আসো যে কম্পাঙ্ক। ঠিক আছে, কম্পাঙ্ক সরল দোল গতি সম্পন্ন কোনো কণা একক সময়ে যে বা একক সেকেন্ডে যে কটি পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে কি বলে ওর কম্পাঙ্ক বলে, তার কি বলে বলতো কম্পাঙ্ক বলে। ওকে, তো একটু খেয়াল করে দেখো যে এখানে আমাকে কি করতে হবে, যে এই জায়গা থেকে কয়েকটা সূত্র আমাকে পড়তে হবে। ঠিক আছে, কয়েকটা সূত্র পড়তে হবে, সেই সূত্রগুলো আমি তোমাকে একদম ডিরেক্টলি পড়ায় চলে যাই। ঠিক আছে, এখান থেকে আমরা একদম ডিরেক্টলি পড়ায় চলে যাই। এই যে কম্পাঙ্ক পর্যায়কাল নির্ণয় যে আমাদের যে সূত্রগুলো আছে এগুলো সব আমি শিখিয়ে দিচ্ছি, জাস্ট 5টা মিনিট ওয়েট করো। ওকে, একটু খেয়াল করে দেখো, প্রত্যয়নী বল ও গতির ব্যাপকলনের সমীকরণ। প্রত্যয়নী বল আমরা গত ক্লাসে পড়ছি, খেয়াল করে দেখো, ধরো একটা স্প্রিং, আমি এইদিকে স্প্রিংটাকে বাহ্যিক বলে টানতেছি, এফ ম্যান মানে এটা কি বাহ্যিক বল, স্প্রিং বলটা কোন দিকে বলতো এদিকে না, এফ স্প্রিং, এটাই মূলত কি বলতো আমাদের এটাই হলো কি প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো যে এই যে এখানে আমাদের এক্সটা কি এদিকে বাড়লো। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে কি হয় বলতো এফ প্রপোর্শনাল কত মাইনাস এক্স, বা এফ ইজ ইকুয়াল টু কত মাইনাস কে এক্স। শুধু মান বিবেচনা করলে তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে বলতো কে এক্স। ঠিক আছে, শুধু মান বিবেচনা করলে এটা আমার কি বলতো এই এফটা কি বলতো প্রত্যয়নী বল বা স্প্রিং বল যেটাই বলো না কেন। ওকে, তো এখন আসো যে এইখান থেকে আমাদের কি বলতো গতির ব্যাপকলনীয় যে সমীকরণ, গতির ব্যাপকলনীয় সমীকরণটা কি, গতির ব্যাপকলনীয় সমীকরণটা আমাদের একটু খেয়াল করে দেখো যে ডি স্কোয়ার এক্স, আমি একবার লিখি গতির ব্যাপকলনীয় সমীকরণ কি বলতো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কত ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কত 0। এটা হলো আমাদের কি বলতো গতির ব্যাপকলনীয় সমীকরণের স্ট্যান্ডার্ড সমীকরণ। আমি এটার প্রমাণ দেখাচ্ছি না কারণ আমাদের প্রমাণ এত লাগবে না, আমাদের অঙ্ক করতে হবে। এখন একটু খেয়াল করে দেখো এই যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, এখানে তোমাকে যে সমীকরণটা দেওয়া থাকবে ওইখান থেকে আমাকে কি বলতো ওমেগা বের করতে বলতে পারে, তোমাকে পর্যায়কাল বের করতে বলতে পারে, কম্পাঙ্ক বের করতে বলতে পারে। ভাই ওমেগার সাথে পর্যায়কালের কি সম্পর্ক দেখো, তোমরা জানো, যদিও জানো তারপর আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, কি বলতো ওমেগা ইজ ইকুয়াল টু কত 2 পাই বাই কত টি ইজ ইকুয়াল টু কত, যদি আমাকে পাক সংখ্যা থাকে তাহলে কত 2 পাই এন বাই ছোট হাতের টি হয়, আর কি বলতো 2 পাই এফ। এই যে সমীকরণ, এই সমীকরণটা তোমাকে অনেকগুলো অধ্যায় লাগবে, নিউটনিয়ান বলবিদ্যা এই অধ্যায়। ঠিক আছে, তরঙ্গ অধ্যায় তো তোমাদের নাই, তো এই যে এই অধ্যায়গুলোতে তারপর তোমার এই মহাকর্ষ বিকর্ষ এটা লাগে, মহাকর্ষ বিকর্ষ পড়াইছিলাম। তারপরে দেখো এটা হলো আমাদের কি বলতো এটা হলো এফ, এফ তে কি বলতো কম্পাঙ্ক, টি তে কি এই টি তে কি আমাদের বলতো পর্যায়কাল। ঠিক আছে, টি হলো পর্যায়কাল, টি হলো পর্যায়কাল, আর এফ কি আমাদের কম্পাঙ্ক।
এফ হলো কম্পাঙ্ক। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, এই টি পর্যায়কাল, তাহলে আমাদের ওমেগার সাথে পর্যায়কালের সম্পর্ক। এইখান থেকে তোমাকে যদি পর্যায়কাল বের করতে বলে তাহলে এটার সাথে তুলনা করবা। তুলনা করার পর সবসময় মনে রাখবা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটার সহগ কত হবে 1। যদি 1 না থাকে তাহলে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আমরা ভাগ করে দিব। আমরা যদি একটা অঙ্ক দেখি, দেখো পরেরটাই আছে, এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি 15-16 সালে আসছে, যে বছর আমি পরীক্ষা দিছি। কি বলছে দেখো তো, 3d স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 27x ইজ ইকুয়াল টু 0 হলে তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক কত? ঠিক আছে, তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক কত? একটু এখান থেকে দেখো আমাদের কি করতে হবে বলতো, কম্পাঙ্ক বের করতে বলছে। তাহলে আমাদের দেখো, আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ কোনটা? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কত ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কত 0। এখন আমাকে দেওয়া আছে কি এটা না, তাহলে এটার সহগ কত ছিল 1, বাট এটার সহগ কত 3। তাহলে তুমি কি করে দিবা, এটাকে 3 দ্বারা ভাগ করে দাও। 3 দ্বারা ভাগ করে দিলে কি হবে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এখানে কত হবে 9x ইজ ইকুয়াল টু কত বলতো 0। তাহলে এটার সাথে এটা যদি তুলনা করো, এটার সাথে এটা যদি তুলনা করো তাহলে কত হবে বলতো, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 9, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত 3। ঠিক আছে, ওমেগা ইজ ইকুয়াল টু কত 3। ওকে, এই যে কৌণিক কম্পাঙ্ক চাইছে, মানে এখানে কৌণিক কম্পাঙ্ক বলতে ওমেগাটাই চাইছে। ঠিক আছে, কৌণিক বেগ কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে, এটা মূলত ওমেগা। যদি শুধু কম্পাঙ্ক চাইতো তাহলে কি এফ হইতো। তাহলে এখানে আমাদের কি বলতো, এই যে রেডিয়ান পার সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আসো একটু খেয়াল করে দেখো, যে এই যে আমাদের সরল দল গতির এখান থেকে কি বলছি আমরা, সরণ বেগ ত্বরণ এগুলো বের করব। সরণ বেগ ত্বরণ, তাহলে সরণ কি, এক্স ইজ ইকুয়াল টু, দেখো আমাদের যেই সমীকরণটা সবচেয়ে বেশি ইউজ হয় এটাও আমাদের আসে, এখানেও আসে। তোমার এখানে টোটাল 6 ধরনের সমীকরণ আনা যায়, বুঝছো? তোমরা যারা আমার এই যে পর্যাবৃত্ত গতি, আমরা কিন্তু এই অধ্যায়ের কিন্তু আমার প্লে লিস্ট আছে, ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে আলটিমেট ফিজিক্সে কি প্লে লিস্ট আছে। তো তোমরা যারা আমার প্লে লিস্টটা দেখছো তারা দেখছো যে এটা আমি অনেক ডিটেলসে পড়াইছি, অনেক, ঠিক আছে। ওখানে 6টা ক্লাস নিছি, মোট সর্বমোট কত, প্রায় 9-10 ঘন্টার ক্লাস, ঠিক আছে। সেখানে 2 ঘন্টায় তোমাদেরকে শেষ করে দেবে ইনশাল্লাহ। তো একটু খেয়াল করে দেখো, ওখানে তো আমাদের অনেক পড়াইছে, ওটা আমাদের লাগবে না। এখন এইখানে আমাদের যে স্ট্যান্ডার্ড যে সমীকরণ সেটা হলো কি, যে এক্স ইজ ইকুয়াল টু, আমরা কোনটা ইউজ করবো বলো তো, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, যেখানে এটা হলো আমাদের কি স্ট্যান্ডার্ড সমীকরণ এটা, ঠিক আছে। এখানে কি এ কি বলতো, এ হলো বিস্তার, আর সাইনের পরে যা থাকবে পুরোটাই কি বলতো দশা, ঠিক আছে, বা দশা কোণ। ওকে, তাহলে এক্স এ কি আমাদের বলতো বিস্তার, এ কি বিস্তার, এ কি আমাদের বিস্তার, ঠিক আছে, এ হলো কি বলতো বিস্তার। হ্যাঁ, তো এই সমীকরণ থেকেও কিন্তু আমাদের কিন্তু কোশ্চেন আসবে। এটা হলো আমাদের কি বলতো স্ট্যান্ডার্ড সমীকরণ, এটার সাথে কি করতে হবে, আমাকে তুলনা করতে হবে। এটার সাথে কি করতে হবে, আমাদের তুলনা করে করে অঙ্ক করতে হবে, ঠিক আছে, তুলনা করে করে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। যদি আমরা একটা অঙ্ক দেখি, খেয়াল করে দেখো, এই অঙ্কটা যদি আমরা দেখি, খেয়াল, এটা আমাদের বুয়েটে আসছিল, হ্যাঁ, বুয়েটে আসছিল 23-24 সালে এমসিকিউতে, প্রিলিতে। দেখো, একটি সরল সন্ধিত গতিতে স্পন্দনরত কণার সরণের সমীকরণ কি বলতো আমাদের, y ইজ ইকুয়াল টু এত সাইন এত এত। আচ্ছা, তাহলে দেখো কণাটির কম্পাঙ্ক কত বের করতে বলছে। আমরা জানি এক্স বা ওয়াই যাই বলো না কেন, স্ট্যান্ডার্ড সমীকরণ কি বলতো, ওয়াই, ধরো এখানে ওয়াই আছে, ওয়াই লিখলাম, এ সাইন ওমেগা টি প্লাস কত ডেল, ডেল হলো কি আদি দশা, আর পুরোটাই কি বলতো দশা, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো, এইটার সাথে যদি আমি এটাকে তুলনা করি তাহলে কি করতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে, এই সাইনের পরে ডিরেক্ট ব্র্যাকেট চলে আসবে। যদি এখানে মাঝে কোনো সংখ্যা থাকে ওইটাকে করতে হবে আগে ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিতে হবে। এইখানে দেখো সাইনের পরে ডিরেক্ট ব্র্যাকেট আছে, তার মানে কোনো ঝামেলা নাই। যদি আমাকে এখানে ধরো পাই বা 2 পাই যদি এই সাইনের পরে থাকতো, ব্র্যাকেট পরে থাকতো, তাহলে ওইটা আমি কি করতাম, ব্র্যাকেটের ভিতরে গুণ করে দেবো আগে। ওকে, তাহলে এখন এটার সাথে যদি তুলনা করো, দেখো এখানে তুলনা করলে এ ইজ ইকুয়াল টু কত 10, ঠিক আছে। তারপর আমাদের ওমেগা, ওমেগা সমান সমান কত বলো তো 6 পাই না, ওমেগা সমান সমান 6 পাই। তো ওমেগা তুমি জানলেই তুমি কি বের করতে পারবা বলো তো, পর্যায়কাল বের করতে পারবা, পাশাপাশি কম্পাঙ্ক বের করতে পারবা। কারণ কি, ওমেগা মানে কি বলতো 2 পাই বাই টি, ওমেগা ইজ ইকুয়াল টু কত 2 পাই এফ। তাহলে এখান থেকে কি লেখা যায়, বা ওমেগা মানে কি বলতো 2 পাই এফ ইজ ইকুয়াল টু কত 6 পাই। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত 6 পাই বাই 2 পাই। তাহলে পাই পাই কাটা গেল, 6 বাই 3 মানে 6 বাই 2 মানে কত 3,
আর কম্পাঙ্কের একক কি বলতো পার সেকেন্ড বা হার্টস, তাহলে 3 হার্টস। তাহলে এটার অ্যান্সার কত হবে বলতো? এটার অ্যান্সার হবে 3 হার্টস। ওকে, সবাই কি এটা বুঝছো? যদি বুঝে থাকো সবাই একটু ফার্স্ট কমেন্টে লেখো ডান। সবাই বুঝছো কিনা সবাই একটু কমেন্টে লেখো ডান। সবাই বুঝছো কিনা? ওকে, শাকিলা জি বুঝতে পারছি। ক্রেজি গার্ল ক্লিয়ার স্যার। ওকে, ক্রেজি গার্ল, ও মাই গড। এসআই সামি স্যার অনেক ভালো, ঠিক আছে। সাইদা কাইফা ডান, জোবার আহমেদ সিফাত ডান, আরেফ সান জানি ডান, পারি খাতুন ক্লিয়ার। ওকে, শ্রীমো সুলতানা ডান ডান, 3 হার্টস ডান ডান ডান। ওকে ওকে, নাফিস বলছে এসেই পড়লাম, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন তোমাদের কিছু কথা বলি। তোমরা যে এতগুলো মানুষ ক্লাস করতেছো, ঠিক আছে, টানা ঈদের পর দেখো, ঈদের পর দিন থেকে শুরু করছি, মানে বাসায় বাড়িতে ছিলাম মাত্র মানে খুব কম সময়। ঈদের আগের দিন চলে গেছি, ঈদ করে ঈদের পরের দিন আবার চলে আসছি, ঠিক আছে। তো মোটামুটি তোমাদের জন্য চলে আসা, যাতে তোমরা তোমাদের ফিজিক্সটা, তোমাদের আমরা জানি সবাই মানে যদি মানে যে কোনো বোর্ডে তোমার সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে যদি কঠিন করে বা যদি একটু বেশি পেঁচানোর জায়গা থাকে সেটা ফিজিক্স, মানে সব সাবজেক্টেই আছে, বাট ফিজিক্সটা প্রতিবারই একটু না একটু তোমার এখানে কি টক জাল মিষ্টি দিবেই, হয় রিটেনে না হলে কি এমসিকিউতে। তো তোমাদের পাশে থাকার জন্যই চেষ্টা। এখন ধরো আমরা কি করতেছি বলতো, রিটেন গুলো দেখতেছি, সত্যি কথা যেটা, এমসিকিউ কিন্তু আমরা ওইভাবে দেখতেছি না। তবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের পরীক্ষার আগে যে 2 দিন 3 দিন বা 4 দিন 5 দিন ছুটি থাকবে, ঠিক আছে, যে কয়দিন করে ছুটি আছে, তো ওই সময় তুমি টানা প্রতিদিন ক্লাস নিব। আমরা স্মরণটা বুঝলাম, স্মরণের পরে আমরা এখন দেখো বেগ পড়বো। দেখো, তো স্মরণ এক্স ইজ ইকুয়াল টু কি বলতো এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তো এখান থেকে এই স্মরণকে যদি আমরা কি করি একবার অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাবো, বেগ পাবো। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত, ডিএক্স বাই কত, ডিটি, তাই তো। এখন এক্স মানে কি বলতো এ সাইন ওমেগা টি প্লাস ডেল, ঠিক আছে। তো দেখো এই যে সাইন আছে এবং এখানে ডি বাই ডিটি মানে কি, এখানে আমাদের অন্তরীকরণের চলক কে বলতো টি। তাহলে আমাদের এই সাইন এবং টির মাঝে যেটা থাকবে সেটা কি বাইরে চলে আসবে, তাহলে ওমেগা বাইরে চলে আসলো, ওমেগা এ। সাইন থাকলে কি হবে বলতো কজ, তাই তো। এবং যা থাকবে পুরোটা লিখে দিলাম, কোনো চেঞ্জ নাই। আমাদের এটা সূত্র। সো এটা বেগের ক্ষেত্রে এটা পাইলা। এখন এখান থেকে আমাদের আর একটু 2 লাইন লেখার পরে আমরা কিন্তু এটা পাবো। এই যে দুইটা সূত্র, এটা একটা সূত্র, এটা ত্রিকোণমিতিক সূত্র, আর এখানে কি বলতো এক্স মানে কি আমাদের অবস্থান মানে সরণ, সরণের সাথে সূত্র হলো এটা, ঠিক আছে। তাহলে বেগের দুইটা সূত্র, বেগের দুইটা সূত্র, সরণের সূত্র এখানে মনে রাখবা, অনেকগুলো সূত্র আছে সরণের 5-6টা, বাট তোমাদের একটা সূত্র মনে রাখলেই হবে আপাতত এটা। আর বেগের এটা এটা দুইটা সূত্র, ঠিক আছে। ত্বরণের পড়বো আমরা একটু পরে, ত্বরণেরও দুইটা সূত্র পাবো। তাহলে এই যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, একটু খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করে দেখো তো, এখানে যদি আমাদের এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 0 মানে কি, একটু খেয়াল করে দেখো, যদি একটা সরল দোলককে যদি ভাবি, তার মানে এই জায়গা কি আমার এক্স ইজ ইকুয়াল টু কত 0, এই জায়গাটা কি এক্স ইজ ইকুয়াল টু কত এ, তাই না, সর্বোচ্চ, বুঝছো। তো এই যে সর্বোচ্চ যে দূরত্ব, এটি হলো বিস্তার এ। তো একটু খেয়াল করে দেখো, এক্স ইজ ইকুয়াল টু 0 মানে আমাদের সাম্য অবস্থায়, এক্স ইজ ইকুয়াল টু 0 হলে তাহলে আমাদের কি এক্স এর মান 0 যদি তুমি বসাও, তাহলে কি হবে, এক্স এর মান যদি তুমি 0 বসাও, ওমেগা রুট ওভার কত এ স্কয়ার মাইনাস 0 স্কয়ার। তার মানে এখানে কি থাকতেছে, রুটের ভিতরে শুধু এ স্কয়ার থাকতেছে, তাহলে রুট আর এ স্কয়ার, স্কয়ার কাটা দিলে কি থাকে, এ থাকে। তাহলে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত পাইতেছো, ওমেগা এ। এখন দেখো এইখান থেকে আমাকে যদি প্রশ্ন আসে, সরল দোলন গতি থেকে প্রশ্ন আসলে, তাহলে বেগ থেকে কিন্তু প্রশ্ন আসবেই। এই যে এই সূত্র অথবা এই সূত্র, সর্বোচ্চ বেগ বলে এই সূত্র ইউজ করতে হবে, ওমেগা এ, বুঝছো। তাহলে আমাদের সর্বোচ্চ বেগ মানে কি, ওমেগা এ। এই ওমেগার মানটা কিন্তু তোমাকে কি করতে হবে বলতো, বের করতে হবে, ঠিক আছে। ওমেগার মানটা আমাদের কি করতে হবে বলতো, বের করতে হবে। ওমেগার মানটা তুমি কিভাবে বের করবা বলতো, ওমেগার মানটা
ওমেগার মানটা আমাদের আমরা যে একটু আগে শিখছি যে ওমেগা মানে কি বলতো, ওমেগা মানে হলো তোমার 2π/t। এই যে কয়জন শিখলাম, ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। এই যে এখানে ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, 2πn/t, 2πf। তো এখান থেকে আমাদের কিন্তু ওমেগাটা বের করতে হবে, যে কোনো মান দেওয়া থাকবে সেই মান অনুযায়ী ওমেগাটা বের করে ফেলবো, ঠিক আছে। ওকে, তারপরে আসো যে সর্বোচ্চ বিস্তারে মানে এক্স ইজ ইকুয়াল টু কত, এ। সর্বোচ্চ বিস্তার মানে কি বলতো, এক্স ইজ ইকুয়াল টু কত, এ। তো এক্স ইজ ইকুয়াল টু যদি এ হয়, তাহলে একটু খেয়াল করে দেখো, এক্স ইজ ইকুয়াল টু এ হলে তাহলে এখানে এক্স এর মান এ বসাও, তাহলে কি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কত, 0। তাহলে আমাদের কত হবে, ভি ইজ ইকুয়াল টু কত, 0। আচ্ছা, তোমরা একজন কেউ কেউ প্রশ্ন করতেছো যে করোনা কি পরীক্ষা পিছাবে কিনা। ভাই পরীক্ষা তো পিছাবে না, ঠিক আছে, বাট তোমাকে নিজের জায়গায় তোমাকে কি করতে হবে বলতো। করোনা তো একটা একটা অনেক কঠিন একটা রোগ, তাহলে এই কঠিন রোগ থেকে তোমাকে বাঁচার জন্য তোমাকে কি করতে হবে বলতো, তোমাকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হ্যাঁ, তোমাকে একটু কষ্ট করে স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলতে হবে, মনে রাখো। এটা নিয়ে হেলা ফেলা করা যাবে না, ট্রল করার মানে ঠিক আছে, ওকে মজা করতেছো, ঠিক আছে, ওকে, বাট নিজে নিজে তুমি কি করো বলতো, নিজে নিজে কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্য যে বিধি আছে সেগুলো কিন্তু মেনে চলো। ভাই এখানে তোমাকে জীবনের দাম যদি না দিতে পারো তাহলে তো সমস্যা, সবকিছু নিয়ে মজা করার দরকার নাই, ঠিক আছে। বাট তোমাকে পড়াশোনা কন্টিনিউ করতে হবে, পরীক্ষা পিছানোর সুযোগ নাই, পরীক্ষা হবে, ঠিক আছে, পরীক্ষা রাইট টাইমে হবে ইনশাল্লাহ। তো এটা ধরে নিবা তোমার 26 তারিখে পরীক্ষা, ঠিক আছে। এখন পর্যন্ত ওইরকম কোনো কিছু হয়নি, এত বেশি কিছু হয়নি যে পরীক্ষা পিছাবে। তো একটু খেয়াল করে দেখো যে আমাদের ভি ইজ ইকুয়াল টু কত, 0 কখন, মানে সর্বোচ্চ বিস্তারে এক্স ইজ ইকুয়াল টু এ হলে। এগুলো এমসিকিউতে কিন্তু ভাইয়া অনেক আসে, সাম্যাবস্থায় বেগ কত, সর্বোচ্চ বিস্তারে বেগ কত, ঠিক আছে। এইখানেও একটু খেয়াল করে দেখো, আমাদের বেগের সূত্র কয়টা বলছি, দুইটা, একটা হলো এইটা আর একটা কি এইটা। তাহলে খেয়াল করে দেখো যে এই জায়গায় কজ যেহেতু আছে, তাহলে কজ যখন আমি 0 ডিগ্রি অ্যাপ্লাই করবো, এটা তোমার কোন দশাকোণ, দশাকোণ যখন 0 ডিগ্রি হবে তখন বি ম্যাক্স হবে, কারণ কজ আছে। আর যখন 90 ডিগ্রি হবে তখন কি হবে, 0 হবে, বুঝছো। তাহলে দশাকোণ যদি আমাদের 0 ডিগ্রি হয়, ঠিক আছে, সরল দোলন গতির ক্ষেত্রে দশাকোণ যদি কি হয়, 0 ডিগ্রি হয়, তাহলে বেগের মান কত হবে, সর্বোচ্চ, কম, এইরকম থাকবে, একটু খেয়াল রাখতে হবে। তারপরে আসো ত্বরণ। এখন ত্বরণ এক্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ভি ইজ ইকুয়াল টু কি, এটা বের করছি, ঠিক আছে। এখন দেখো এই ভি কে আমি যদি আবার সময়ের সাপেক্ষে যদি কি করি বলতো, অন্তরীকরণ করি, তাহলে কি পাবো, আমি ত্বরণ পাবো। তাহলে এ ইজ ইকুয়াল টু কত, ডিবি বাই ডিটি। তাহলে বেগকে আমি অন্তরীকরণ করছি, এটা পাইছি। কজ আছে মানে কি মাইনাস হবে, এই ওমেগা বাইরে চলে আসবে, একটা ওমেগা আছে, তাহলে কি হবে, ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে আমাদের কজের জায়গা সাইন হবে, তাই তো। কজকে যদি অন্তরীকরণ করো তাহলে কি মাইনাস সাইন হয়, এগুলো ফর্মুলা তোমরা পড়ছো। তো দেখো এই যে এ, এটা এখন এই যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা মানে কি বলতো, এক্স না, তার মানে এটাকে কি লেখা যায়, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। মাইনাস আসছে, তার পরমান চিহ্ন দিলে কি আমাদের ওমেগা স্কোয়ার এক্স হলো। দেখো এখানে এর সাথে এক্স এর কি সম্পর্ক, তাহলে সমান, কিন্তু কি মাইনাস মানে কি বিপরীত দিকে, এই জন্য মাইনাসটা এখান থেকে আমরা বলতে পারি যে ত্বরণ ও সরণ সমানুপাতিক, কিন্তু কি বিপরীত দিকে, বুঝছো। এটা সরল দোলন গতির ক্ষেত্রে শর্ত। এখানে দেখো যদি শর্ত অ্যাপ্লাই করো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 হলে কি হবে, ঠিক আছে, ওকে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি আমাদের 0 হয়, তাহলে এখানে এর মান কত আসতেছে, 0, আর এক্স ইজ ইকুয়াল টু এ আসলে ওমেগা স্কোয়ারে, বুঝছো। তাহলে এখান থেকে আমরা এবার পারবো। তাহলে আমাদের দেখো একটু সূত্রগুলো যদি আমরা লিখি, সামারি করে লিখি, তাহলে কি হবে, এক্স এটা, এক্স ইজ বি এইটা, আবার এ এইটা, ঠিক আছে। বেগের ক্ষেত্রে আরো কয়েকটা জিনিস, ভি ইজ ইকুয়াল টু কত, ভি ইজ ইকুয়াল টু আমরা কি পাইছি বলতো, ভি ইজ ইকুয়াল টু আমরা যদি এখানে আলাদা করে লিখি, ভি ইজ ইকুয়াল টু কত, ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার কত, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর ভি ম্যাক্স সমান সমান কত বলতো, ওমেগা এ। তাহলে আমি একটা পেজের মধ্যে সব সূত্র নিয়ে আসলাম। এ ইজ ইকুয়াল টু কি পাইছে বলতো, ওমেগা স্কোয়ার এক্স, পরম মান দিতে হবে, নাহলে মাইনাস দিতে হবে। আর এ ম্যাক্স কত, ওমেগা স্কোয়ার এ। আর এগুলা তো 0 হইতে পারে, কখন কখন হয় সেটা দেখাইছি, ঠিক আছে, ওকে। এখন আসো আমাদের সরল দোল গতি কণার কম্পাঙ্ক ও পর্যায়কাল। তাহলে এখান থেকে গতি কণার কি কম্পাঙ্ক পর্যায়কাল, এটা তো আমরা বের করতে পারবো।
ঠিক আছে, আমরা জানি যে যে সূত্রগুলো লিখলা যে কি বলতো, ওমেগা ইজ ইকুয়াল টু কি, এখানে লিখে দিচ্ছি আবার 2π/t ইজ ইকুয়াল টু কত, 2πf। আবার এখান থেকে কি লেখা যায় বলতো, যে আমাদের মনে রাখবা t ইজ ইকুয়াল টু কত, 1/f, বা f ইজ ইকুয়াল টু কত, 1/t। তার মানে কি তুমি t বের করতে পারলে f বের করতে পারবা, জাস্ট বিপরীত করে দিলেই হয়ে গেছে। ঠিক আছে, এগুলো আমরা কিন্তু জানি। ওকে, দশাকোণ নিয়ে আমাদের কিছু লাগবে না। তো এখানে একটু খেয়াল করে দেখো যে এই লাইনগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, যে দুটি সরল দোলক গতির মধ্যে দশা যদি আমাদের কত বলতো, দশা পার্থক্য 0 হয়, বা 2π অথবা 2nπ, মানে 0 অথবা কি বলতো পায়ের জোর গুণিত, তাদের প্রতি মুহূর্তে গতির অবস্থা একই হয়, তখন তাদের গতির অবস্থা কিরকম হবে বলতো, একই রকম হবে। এক্ষেত্রে বলা যায় ওরা কি সমদশায় আছে। তাহলে কখন সমদশায় থাকবে, যখন 0 অথবা কি বলতো পায়ের জোর গুণিতক হবে, দশা পার্থক্য। হ্যাঁ, আবার দশা পার্থক্য যদি আমাদের কি হয় বলতো, পাই বা কি বিজোড়, ঠিক আছে, বিজোড় গুণিতক আর কি, তখন তারা কি বলতো বিপরীত দশায় থাকে। কি থাকে বলতো, বিপরীত দশায় থাকে। তাহলে সমদশা শর্ত, বিপরীত দশা শর্ত, এগুলো জানতে হবে। মানে আমাদের কখন সমদশায় থাকবে আর কখন বিপরীত দশায় থাকবে। আর এক্স ইজ ইকুয়াল টু ধরো একটাতে এ সাইন ওমেগা টি প্লাস আলফা বা ডেল, আর একটা কি এ কস, এই দুইটার মধ্যে আমাদের কি বলতো দশা পার্থক্য কত বলতো, π/2। এটা মনে রাখবা, একটাতে সাইন আছে আর একটাতে কজ আছে, আমার দশা পার্থক্য কত হবে বলতো, π/2। ঠিক আছে, এটা একটু মনে রাখ, জাস্ট এই শর্তগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এখন এই যে এটা তো আমরা করেছি। তারপর আচ্ছা, শক্তি তো পড়ায়নি, শক্তি পড়ায়নি। ওকে, বিভব শক্তি আসো। এই যে সরল দোলক গতির ক্ষেত্রে কি বলতো আমাদের শক্তি আছে, মানে যান্ত্রিক শক্তি নিত্যতা দেখাইতে হয়। বিভব যান্ত্রিক শক্তি নিত্যতা মানে কি বলতো, আমাদের মোট শক্তি কি হবে, সমান হবে। এখানে দুইটার ক্ষেত্রে যান্ত্রিক শক্তি নিত্যতা দেখাইতে হবে, একটা কি বলতো অবস্থানের জন্য, আর একটা কিসের জন্য, আমাদের সময়ের জন্য। ঠিক আছে, অবস্থানের জন্য আর একটা কি, সময়ের জন্য। আমি দুইটাই দেখা দিচ্ছি। এখানে মনে রাখবা যে বিভব শক্তি ইজ ইকুয়াল টু কত বলতো, বিভব শক্তি, বিভব শক্তি খেয়াল করে দেখো, বিভব শক্তি আমাদের, আমি দুইটাই দেখাই দিই, দুইটাই এখানে দেখাই দিই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। একটার মধ্যে দুইটা দেখাই দিই। ওকে, তাহলে এটা হলো কি বলতো অবস্থানের জন্য, অবস্থান। তাহলে দেখো অবস্থানের জন্য ইউ ইজ ইকুয়াল টু কত, হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, আর এখানে কি বলতো সময়, সময়ের ক্ষেত্রে আমাদের কি হবে বলতো, জাস্ট এই এক্স এর মানটা যদি আমরা বসাই দিই তাহলে কিন্তু সময় পাবো। ইউ ইজ ইকুয়াল টু কত, হাফ কে এক্স, এক্স মানে কি এ সাইন ওমেগা টি, তাহলে কি হবে বলতো হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এই যে এখানে টি আছে না, এই টি। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখো যে যখন আমাদের কি বলতো এক্স ইজ ইকুয়াল টু যখন 0, এক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে ইউ কত 0। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু কত এ, তখন ইউ কি আমাদের বলতো হাফ কে এ স্কোয়ার না, এক্স ইজ ইকুয়াল টু শুধু এ না, প্লাস মাইনাস এ বলতে পারি, প্লাস মাইনাস এ, কারণ তুমি স্কোয়ার করলে তো আলটিমেটলি প্লাস করলে প্লাস কি স্কোয়ার করলেও প্লাস, মাইনাস কি স্কোয়ার করলেও প্লাস হবে, হাফ কে স্কোয়ার। তাহলে এটাকে এটাকে যদি আমরা যদি তোমার চিত্রটা আঁকায় ফেলি এটার, তাহলে কি হবে বলতো, ধরো এইটা হলো আমাদের কি বলতো প্লাসে, এটা কি বলতো মাইনাসে মনে করো। ঠিক আছে, মাঝে হয়েছে, মাঝে হয়নি, মাঝে দিয়ে নি। ওকে, এই বরাবর আমার কি আছে বলতো ই আছে, এটা কি আমাদের এক্স, এটা কি মাইনাস এক্স। ঠিক আছে, এখন দেখো এটা আমার কি বলতো, এখানে এক্স ইজ ইকুয়াল টু কত 0, এখানে এক্স ইজ ইকুয়াল টু কি প্লাসে, এখানে এক্স ইজ ইকুয়াল টু কি মাইনাসে। দেখো আমার এক্স ইজ ইকুয়াল টু যদি 0 হয় তখন কি হবে, ইউ কত বলতো 0। এখন ধরো তোমার এই জায়গার যে শক্তির পরিমাণ সেটা কত, সেটা হলো ধরো হাফ কে স্কোয়ার। তাহলে আমি যদি এভাবে এভাবে দিই, এটা কত বলতো হাফ, কত হাফ কে এ স্কোয়ার, মানে এই বরাবর শক্তির মান। তাহলে খেয়াল করে দেখো এখানে দেখো এক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে ইউ কত 0। সো এক্স ইজ ইকুয়াল টু 0 হইলে তখন আমার ইউ কোথায় থাকবে বলতো, এই জায়গাটায়। এক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে ইউ এখানে। আবার এক্স ইজ ইকুয়াল টু যখন প্লাসে তখন কত হাফ কে স্কোয়ার, তার মানে কোথায় আছে, এই জায়গায় আছে। এই জায়গায় আছে মানে কোথায় আছে বলতো, এইখানে আছে না, এইখানে। মাইনাস এ হলেও কোথায় আছে বলতো, মানে এই জায়গায়, মানে কোথায় বলতো, এই যে এইখানে।
বুঝছো? এখন দেখো আমরা যদি মিলিয়ে দেই রেখাটা তাহলে কেমন হবে বলো তো? ওইটার সুইচ বন্ধ আছে জাওয়াদ, মানে বল, ওইটার সুইচ বন্ধ আছে। হয়েছে না? আচ্ছা যাই হোক, একটু এটা একটু বাঁকা করে দিই তাহলে হবে। ওকে, তাহলে আমাদের এক্স এর জন্য এটা। সবাই এটা বুঝছো কিনা চিত্রটা সবাই একটু কমেন্টে লেখো, যদি বুঝে থাকো সবাই কমেন্টে লেখো সি। একদম সহজ ভাই, খুবই সিম্পল। ঠিক আছে, এইখানে আছে মানে তার মান কত বলতো? হাফ কে এ স্কোয়ার, এই জায়গায় আমি ধরছি হাফ কে স্কোয়ার শক্তির পরিমাণ। তো এখন এখানে খেয়াল করে দেখো, এই জায়গাটা যদি আমরা খেয়াল করে দেখি কি বলতো, কি আছে বলতো? সাইন আছে। কি আছে আমাদের? সাইন আছে। তাহলে যদি সাইন থাকে তাহলে কি হবে? এখানে কি আছে বলতো? সাইন আছে। তো যদি সাইন থাকে তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে দেখো, যে আমাদের টি ইজ ইকুয়াল টু, যদি ধরো টি ইজ ইকুয়াল টু কত, মনে করো 0, টি ইজ ইকুয়াল টু কত? 0 ধরে নাও। তাহলে টি ইজ ইকুয়াল টু কত বলতো? 0। তাহলে টি ইজ ইকুয়াল টু 0 হলে আমাকে সাইনের মান কত হবে বলতো? 0 না? 0, তার মানে ইউ কত বলতো? 0। ঠিক আছে, ইউ কত? 0। ঠিক আছে, এখন এই জায়গা থেকে তার মানে আমাকে যখন শুরু করব তখন আমাকে এটা কোথায় থাকবে বলতো? নিচে থাকবে। তো যদি আমি একটু দেখি তোমাদেরকে, দেখো ঠিক আছে, টি ইজ ইকুয়াল টু কত, ধরো t/4। তখন একটু খেয়াল করে দেখো, আমাদের যেহেতু এখানে 0 থেকে শুরু হচ্ছে, তার মানে আদি দশা আমাদের এখানে ধরে নিব, আদি দশা কত? ডেল ইজ ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে কি হবে? ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। ওমেগা মানে কি বলতো আমাদের এখানে? ওমেগা মানে আমরা জানি কি বলতো? ওমেগা কি বলতো? এখানে টি ইজ ইকুয়াল টু কত? t/4। তাহলে ওমেগা ইন্টু কত? t/4। জাস্ট আমি একটা দেখাই, আমি একটা দেখাই তাহলে ক্লিয়ার হবে। তাহলে খেয়াল করে দেখো যে এইখানে কি হবে বলতো? হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা মানে কি বলতো? 2π/ কত? টি ইন্টু কত? t/4। তাহলে কত হবে? 80 কাটা যাবে, এটা দ্বারা কাটলে কত হবে বলতো? এটা দ্বারা কাটলে হবে 2, তাহলে π/2 সাইন স্কোয়ার π/2 মানে কি? π/2 মানে কি? 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত বলতো? 1। তার মানে কি পাচ্ছ এখানে তুমি? হাফ কে এ স্কোয়ার। এরকম আমাদের কয়েকটা সময় নিব, আমরা কয়েকটা সময় নিয়ে দেখব, একটু নিচ দিয়ে দিই, কয়েকটা সময় নিয়ে দেখবো আমরা। দেখো এই বরাবর মনে করো আমাদের কি বলতো? এই বরাবর, এই বরাবর আছে কি বলতো? এই বরাবর আছে হলো আমাদের মানে এই বরাবর আছে হলো ইউ মানে শক্তি। আর এই বরাবর এক্স অক্ষ বরাবর আছে কি আমাদের বলতো? এক্স অক্ষ বরাবর আছে হলো আমাদের টি। এইখানে আমাদের এক্স অক্ষ বরাবর ছিল কি? এক্স। তো তোমাদের অধিকাংশ শিক্ষার্থী যেটা করে, দুইটা একসাথে শেখে না, আলাদাভাবে শিখতে গিয়ে ঝামেলা পাকায়। একসাথে শিখলে কম্পেয়ার করে সহজ হয়। তো এখানে আমাদের দুইটা জিনিস দেখতে হবে, একটা হলো অবস্থানের জন্য আর একটা কিসের জন্য বলতো? সময়ের জন্য। ঠিক আছে, বেগের ক্ষেত্রে আমরা কি একটা অবস্থানের জন্য আর একটা কি বলতো? ত্রিকোণমিতিক মান দেখছি। তাহলে টি ইজ ইকুয়াল টু যখন 0 তখন ইউ কোথায়? 0। এই জায়গায় আমার কি বলতো? টি ইজ ইকুয়াল টু কি 0 না? এই জায়গায় টি ইজ ইকুয়াল টু কত? 0। বুঝছো? তাহলে এই জায়গায় টি ইজ ইকুয়াল টু 0, তার মানে আমার তখন ইউ কোথায় ছিল? 0। তাহলে আমার ইউ কোথায় তখন? ইউ হলো এই জায়গায়। ইউ হলো কোথায়? ইউ হলো তখন এখানে। তাহলে এখানে যদি হয় তাহলে আমার কেমন হবে তখন রেখা? তখন এটা হবে এরকম, সমান করে যদি দিই এরকম। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখো যে এই বরাবর আমি যদি, এই বরাবর আমাদের কি, এই যে যেটা আমাদের সর্বোচ্চ এখানে মান কত বলতো? হাফ কে এ স্কোয়ার। কোন বরাবর বলতো? এই যে এই বরাবর। ঠিক আছে, এবার হাফ কে স্কোয়ার। এই জায়গায় সময় কত বলতো? t/4 এ। এই জায়গায় আমার এখান থেকে শুরু হয়েছে, তাহলে
আমার পূর্ণ পর্যায় মানে পর্যায়কাল কোনটা, এটা অর্ধেক পর্যায়, এটা অর্ধেক পর্যায়কাল। এই জায়গায় আমার কি বলতো, এই জায়গায় আমার কি বলতো পূর্ণ পর্যায় না মানে টি না, আর এই জায়গায় আমার কি বলতো T/2, তাহলে এই জায়গায় কি হবে বলতো T/4, আর এইখানে কি হবে, এখানে হবে 3T/4। তাহলে আমাদের খেয়াল করে দেখো কোথায় কোথায় জিরো, তাহলে আমাদের বিভব শক্তি কোথায় কোথায় জিরো একটু খেয়াল করে দেখো। যখন T = 0 তখন জিরো, আবার এখানে এসে T/2 তে জিরো, আবার কি বলতো টি তে জিরো। তাহলে খেয়াল করে দেখো, একটু সবাই নোট করে রাখো। তাহলে U0 কোথায় কোথায় বলতো, U0 হলো তোমার, আমি এখানে লিখে দিচ্ছি, এখান দিয়ে লিখি, হ্যাঁ কোথায় বলতো T = কত বলতো, U0 কখন কখন, যখন T = 0, T কোথায় T/2, আর T কোথায় T, এখানে এখানে কত জিরো, ঠিক আছে। আর T/4 এ 3T/4 এ কত বলতো আমাদের হাফ কে a স্কয়ার। তাহলে U = কোথায় হাফ কে a স্কয়ার কখন বলতো, T কোথায় T/4 সময়ে, আর T কত 3T/4 সময়ে। এই সময়গুলোতে আমার কত হাফ কে a স্কয়ার মনে থাকবে। একটু পরে কিন্তু আমরা যান্ত্রিক শক্তি নিত্যতা দেখব। এখানেও একটু খেয়াল করে দেখো, x = 0 তে আমাদের কত U0, আর x প্লাস মাইনাসে প্লাসে এখানে কত হাফ কে a স্কয়ার, হাফ কে a স্কয়ার। ওকে, আজকে লাইভটা মাঝে কেটে যাওয়ার কারণে স্টুডেন্ট সংখ্যা কমে গেছে আর কি। যাই হোক তোমরা একটু কষ্ট করে তোমাদের যারা রেগুলার ক্লাস করে তাদেরকে একটু কষ্ট করে তোমরা মেনশন দিয়ে দিতে পারো। সবাই এতটুকু বুঝছো কিনা, সবাই যদি বুঝে থাকো সবাই একটু কমেন্টে লেখো বুঝছো কিনা, সবাই একটু কমেন্টে লেখো বুঝছো কিনা, সবাই একটু ডান লেখো যে বুঝছো কিনা। জুবাইর আহমেদ সিফাত ডান, সাকিব হোসেন ক্লিয়ার, ওকে, নাফিজ আহমেদ ক্লিয়ার। মানে তোমরা শর্টকাটে লিখতে লিখতে ন্যান্সি লেখছে ডিএন, তাহলে এটা উচ্চারণ কি হবে? ক্লিয়ার। নান্দিতা লাহারি ভাইয়া এখন জয়েন করলাম, এখন কেন জয়েন করছো, আরো আগে জয়েন করা উচিত ছিল। ঠিক আছে ওকে, এখন তোমরা একটু কষ্ট করে দেখো, লাইভটা কেটে যাওয়ার কারণে আমাদের স্টুডেন্ট সংখ্যা কমে গেছে। তাহলে তোমাদের কি করতে হবে, সবাই যারা ক্লাসটা করতেছো সবাই একটু কষ্ট করে আবার কি করে দাও, শেয়ার করে দাও। পাশাপাশি তোমরা জানো যে কারা কারা রেগুলার ক্লাস করে, যারা যারা রেগুলার ক্লাস করে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে। ওকে, এবার আসো আমাদের গতি শক্তিতে। গতি শক্তির ক্ষেত্রেও ভাইয়া আমরা দুইটা জিনিস দেখবো। গতি শক্তির ক্ষেত্রে আমরা কি দুইভাবে দেখবো, ঠিক আছে। গতি শক্তির ক্ষেত্রে আমরা দুইভাবে দেখবো, একটা কি আমাদের অবস্থানের জন্য, আর একটা কি বলতো সময়ের জন্য, ঠিক আছে। অবস্থানের জন্য আর কি সময়ের জন্য। ওকে, এবার আসো যে আমাদের অবস্থানের জন্য ই কে ইজ ইকুয়াল টু কত, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে এক্স ইজ ইকুয়াল টু যদি কি হয় 0, তাহলে সেক্ষেত্রে ই এর মান কত আসতেছে বলতো, 0 বসাও তাহলে কত আসবে, হাফ কে এ স্কোয়ার। আর এক্স ইজ ইকুয়াল টু যদি প্লাস মাইনাস এ বসাও তাহলে কি আসতেছে, এক্স এর মান প্লাস মাইনাস এ, তার মানে কত এ স্কোয়ার আসতেছে, এক্স স্কোয়ার মানে কি এ স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে ই এর মান কত আসবে বলতো, হাফ কে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত 0, বুঝছো। তো একটু খেয়াল করে দেখো, মানে ইউ
এক্স ইজ ইকুয়াল টু 0 হলে ইউ 0, বাট এখানে কি আসতেছে বলতো, হাফ কে স্কোয়ার। ওকে, তাহলে এটার চিত্রটা যদি আমরা আঁকায় ফেলি কেমন হবে? এটা চিত্রটা যদি আমরা আঁকায় ফেলি তাহলে কেমন হবে দেখো। ওকে, দেখো তো ধরো এখানে এক্স ইজ ইকুয়াল টু কত, 0। এটা হলো আমার কি এক্স ইজ ইকুয়াল টু কি প্লাস এ, এখানে এক্স ইজ ইকুয়াল টু কত, এটা ধরো এক্স ইজ ইকুয়াল টু কি মাইনাস এ। তাহলে খেয়াল করে দেখো, যখন এক্স ইজ ইকুয়াল টু 0, এই যে এটা আমার কত বলতো, হাফ কে এ স্কয়ার, মানে এই জায়গার মানটা এই বরাবর আমি কি নিছি বলতো, এই বরাবর নিছি আমি ইকে, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর ইকে গতিশক্তি, আর এক্স অক্ষ বরাবর আমার কি বলতো অবস্থান। তো দেখো যখন এক্স ইজ ইকুয়াল টু 0 তখন ইকের মান কত বলতো, হাফ কে স্কয়ার। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 0 অবস্থানে রাখলে বস্তু কোথায় থাকে বলতো, তার শক্তি থাকে এখানে। যখন তুমি এক্স ইজ ইকুয়াল টু এ তে নিবা তখন তার ইকের মান কত, 0। তার মানে এই জায়গায় কি শক্তি কোথায়, এখানে। এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ হলেও ইকের মান কোথায়, 0। তাহলে আমার কেমন হবে বলতো, এটা হবে বুঝছো এরকম, দেখছো ইউ ছিল কি এরকম, আর ইকের ক্ষেত্রে কি এরকম, বুঝছো? ওকে, মুখস্থ করার কিছু নাই, এখান থেকে যা পাচ্ছ তুমি সেটা বসাইতেছো। এখন আসো আমাকে সময়ের জন্য, ইকে ইজ ইকুয়াল টু আমরা কি জানি, হাফ এম বি স্কয়ার। আচ্ছা যাই হোক, আমি একবারে লিখে দিই, ঠিক আছে। ইকের ক্ষেত্রে আমি যদি একবারে লিখে দিই তাহলে মনে হয় তোমাদের জন্য সহজ হবে, ঠিক আছে। হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। আমার ইউ এর ক্ষেত্রে কি ছিল সাইন, আর ইকের ক্ষেত্রে কি বলতো কজ। এগুলো প্রমাণ আছে, প্রমাণ আমি লিখতেছি না, একবার ডিরেক্টলি লিখে দিচ্ছি। হাফ এম বি স্কোয়ার, বি স্কোয়ারের মান বসালে এম ওমেগা স্কোয়ার আসবে, ওটা এম ওমেগা স্কোয়ার মানে কে মান বসানোর পরে 2-3 লাইন পরে এটা আসে। যাই হোক দেখো, একটু খেয়াল করে দেখো, এখানে এখানে যখন তুমি টি ইজ ইকুয়াল টু যখন কি বসাবা 0, টি ইজ ইকুয়াল টু 0 বসালে ইকের মান কত আসবে বলতো, হাফ কে এ স্কোয়ার, ঠিক আছে। আমাদের ডেল তো 0 ধরবা, কারণ কি দেখো কজ স্কোয়ার মানে কত, 0, কজ স্কোয়ার 0 মানে কি বলতো আমাদের, তার মানে কত 1, তাহলে 1 মানে কি বলতো হাফ কে স্কোয়ার, বুঝছো। টি ইজ ইকুয়াল টু 0 যখন তুমি বসাইছিলা, টি ইজ ইকুয়াল টু যখন তুমি 0 বসাইছিলা তখন আমার কি ছিল বলতো, তখন কি ছিল, তখন ইউ এর ক্ষেত্রে কি ছিল 0, বাট এটা উল্টা, এটা এখানে উল্টা হবে আর কিচ্ছু না। আর টি ইজ ইকুয়াল টু যদি তুমি সোজা কথা টি/4, তারপর কি বলতো এখানে, এখানে দেখো আমাদের টি/4, তারপর 3t/4, ঠিক আছে, সরি টি/4, 3t/4, এখানে আমার কি হবে বলতো 0 হবে। 3t/4 তুমি একটু করে নিবা, ঠিক আছে, দেখবা দেখবা যে আমাদের কি ইকের মান কোথায় বলতো 0। তাহলে আমাদের টি ইজ ইকুয়াল টু কোথায়, 0-তে, টি/4-এ, টি/4 না, টি/2-তে আর টি-তে ইকের মান কত বলতো, ইকের মান হলো হাফ কে স্কয়ার। একটা পারছো মানে বাকিগুলো পারবা, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি যদি এটা চিত্রটা আঁকাই তাহলে কেমন হবে, এটা চিত্রটা আঁকাইলে দেখো, যখন টি ইজ ইকুয়াল টু 0 তখন ইকের মান কত, হাফ কে স্কোয়ার। তো আমি ধরো হাফ কে স্কোয়ার যদি আমি এই বরাবর নেই, ঠিক আছে, ধরো এই বরাবর এটা হলো হাফ কে স্কোয়ার, তাহলে এই বরাবর যদি আমি একটা টান দিই তার মানে এটা আমার কি বলতো হাফ কে এ স্কোয়ার, ঠিক আছে। এটা কি বলতো হাফ কে এ স্কোয়ার, মানে এই জায়গার মান কত, এখানে মান হলো হাফ কে স্কোয়ার, ঠিক আছে। এই বরাবর আমার কি বলতো ইকে, আর এই বরাবর কি আছে বলতো টি। তাহলে যখন আমাদের এই জায়গাটায় কি বলতো টি ইজ ইকুয়াল টু কোথায় 0, টি ইজ ইকুয়াল টু 0, তার মানে তখন মান কত হাফ কে স্কোয়ার। তাহলে টি ইজ ইকুয়াল টু 0 হলে সে এখান থেকে শুরু করবে।
তাহলে মানে এখানে রেখাটা কেমন হবে বলতো, রেখাটা হবে এরকম, ঠিক আছে। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, এখান থেকে শুরু হয়েছে, তার মানে এই জায়গায় এটা অর্ধেক এটা অর্ধেক, তাহলে এখানে আমার কি বলতো, এটা কি আমাদের বলতো, এটা হলো বড় টি। আর অর্ধেক মানে এখানে এটা কত বলতো আমাদের, এটা হলো, এটা হলো তোমার t/2, এটা কি t/2, এখানে কি ছিল t/4, এটা কি ছিল বলতো, ছিল 3t/4। তাহলে খেয়াল করে দেখো, এখন আমি দুইটাকে একসাথে করব, হ্যাঁ। দেখো ইউ এর ক্ষেত্রে কি ছিল, ইউ এর ক্ষেত্রে যা ছিল, এইখানে ইউ আমাদের কি নিচ থেকে শুরু হয়েছে, আর কারণ কি আমাদের সূত্র দেখে আমরা বুঝতেছি সাইন ছিল, আর এখানে কি কজ, তার মানে উল্টা, ঠিক আছে। সো আমাদের উপর থেকে শুরু হয়েছে। এখন এটাকে আমি যান্ত্রিক শক্তি নিত্যতা যদি আমি দেখি, যান্ত্রিক শক্তি নিত্যতা যদি আমরা দেখি, তাহলে দুইটা চিত্র আমি আঁকাবো দুই সাইড দিয়ে। দেখো আমি দুইটা আগে এখানে যান্ত্রিক শক্তি নিত্যতা আমি দুইটার ক্ষেত্রে দেখাবো, দুইটার ক্ষেত্রে দেখাবো। তো দুইটার ক্ষেত্রে এখানে আমি সূত্রগুলো একসাথে যদি নিয়ে আসি ভাইয়া, দেখো আমাদের ইউ ইজ ইকুয়াল টু এটা অবস্থানের জন্য কত বলতো, হাফ কে এক্স স্কোয়ার, আর ই কে কত বলতো, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এখানে কি লেখা যায় বলতো, আলটিমেটলি হাফ কে এ স্কোয়ার মাইনাস কত, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে মোট এনার্জি কত হবে বলতো, মোট এনার্জি হবে আমাদের ইউ প্লাস কত ই কে, তাই না। কত হবে বলতো, এখানে হাফ কে এক্স স্কোয়ার, এটা যদি যোগ করে দাও তাহলে কি কাটাকাটি যাবে, কত আসবে বলতো, আলটিমেটলি হাফ কে এ স্কোয়ার আসবে, কারণ এটা আর এটা কি কাটা যাবে, তাই না। একই রকম ভাবে এইখানে আমার কি ছিল, ইউ ইজ ইকুয়াল টু কি ছিল, হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। আর ইকের ক্ষেত্রে কি ছিল বলতো, ইকের ক্ষেত্রে ছিল হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, তাই না। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, মোট এনার্জি তুমি যদি যোগ করে দাও ইউ প্লাস ইকে, তাহলে কি হবে, দুইটাতে হাফ কে এ স্কোয়ার কাটা যাবে, কমন যাবে, একটাতে কি থাকবে বলতো, সাইন স্কোয়ার ডেল, সাইন স্কোয়ার কিছু মানে ওমেগা টি প্লাস ডেল প্লাস কজ স্কোয়ার, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে কত 1, তার মানে কত হাফ কে এ স্কোয়ার। তাহলে মোট এনার্জি কত, হাফ কে এ স্কোয়ার, ঠিক আছে। তার মানে বুঝতে হবে যে আমাদের সব জায়গায় মোট এনার্জির পরিমাণ কত হবে বলতো, হাফ কে এ স্কোয়ার। যদি আমাদের সব জায়গায় যদি মোট শক্তির পরিমাণ যদি হাফ কে এ স্কোয়ার হয়, তাহলে কি যান্ত্রিক শক্তি নিত্যতা কি মেনে চলবে, বা শক্তির সংরক্ষণশীলতা মেনে চলবে। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে যদি আমি চিত্রটা আঁকাই, এখানে যদি আমি চিত্রটা আঁকাই তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, দেখো এখানে আমার কত, এক্স ইজ ইকুয়াল টু কত 0, ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু কত 0। ওকে, এটা ধরো কি প্লাস এ, এক্স ইজ ইকুয়াল টু কত প্লাস এ, এখানে কি বলতো এক্স ইজ ইকুয়াল টু কি, এখানে এক্স ইজ ইকুয়াল টু কি মাইনাস এ, ঠিক আছে। তো আমাদের একটু আগে আমরা কিন্তু দেখছি আমাদের কি হবে বলতো, গতি শক্তি যেটা, গতি শক্তি কি বলতো আমাদের এক্স ইজ ইকুয়াল টু যদি কি হয় 0 হয়, তাহলে গতি শক্তি কোথায় থাকে বলতো, সাম্যাবস্থায় গতি শক্তি কোথায়, উপরে। তার মানে আমাদের গতি শক্তির রেখাটা কেমন হবে, গতি শক্তির রেখাটা, গতি শক্তির রেখাটা, গতি শক্তির রেখাটা কি হবে, গতি শক্তি ধরো এখানে আমাদের গতি শক্তি, তো গতি শক্তির রেখাটা কেমন হবে, এটা কি দেখা যাবে, আচ্ছা লাল নেই, লাল আর সাদা নেই, তাহলে আমাদের গতি শক্তি কেমন হবে বলতো, এরকম আমরা একটু আগে দেখছি, এরকম, এটা কি গতি শক্তি। আর বিভব শক্তির ক্ষেত্রে কি হয় বলতো, এক্স ইজ ইকুয়াল টু 0 মানে সেটা কি এখানে, আর এক্স ইজ ইকুয়াল টু এ তে, আর মাইনাস এ তে, আর কি প্লাস এ তে কোথায় থাকে, হাফ কে স্কোয়ার। তাহলে আমাদের বিভব শক্তির ক্ষেত্রে কি হবে, ধরো সাদাটা বিভব শক্তি, তাহলে কি হবে বলতো এখানে আমাদের এরকম, ঠিক আছে। একটু ভালোভাবে আঁকাইতে হবে আর কি, বইতে তোমরা একটু দেখবা এরকম হয়, ঠিক আছে, ভালো হলো না।
এবার হয়েছে, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে এটা কি রেখা বলো তো? এটা হলো আমাদের কি বলতো, ইকের রেখা লালটা, আর সাদাটা কি বলতো, ইউ রেখা, মানে বিভব শক্তি। ঠিক আছে। একই রকম ভাবে এখানে যদি আমরা দেখি, একটু দেখি, বিভব শক্তি শুরু হয়েছিল কোথা থেকে? টি ইজ ইকুয়াল টু 0 হলে সাইন আছে, তার মানে কি নিচ থেকে শুরু হবে, এরকম ছিল। বেশি হয়ে গেছে, আর একটু চাপাই দিতে হবে। ঠিক আছে, এরকম। আর আমার ইকের ক্ষেত্রে শুরু হয়েছিল কোথা থেকে? এখান থেকে। বিন্দুগুলো দিয়ে নিলে তাহলে সহজ হবে। এই আর কি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো? দেখো একদম শেষ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাহলে এখানে লাল যেটা, এটা ছিল আমার কি বলতো, ইউ, আর সাদাটা আমার কি বলতো, সাদাটা ছিল আমাদের, সাদাটা এখানে কি বলতো, আচ্ছা উপর থেকে শুরু হয়েছে, তার মানে এটা হলো আমাদের কি, ইকে। বুঝছো? সবাই বুঝছো কিনা বলো? একদম দিলাম, এই শক্তি সংরক্ষণশীল নীতি। তাহলে এখানে এই বরাবর কি বলতো আমাদের, টি। সো এখানে টি ইজ ইকুয়াল টু কত বলতো, 0। এটা কি বলতো, টি/4। এটা হলো কি, হ্যাঁ টি/4। এটা হলো কি আমাদের টি/2। এখানে এটা কি 3t/4। আর এটা কি আমাদের বলতো, একদম পূর্ণ পর্যায়কাল টি। ঠিক আছে। তো এই বিভিন্ন সময়ে তোমাকে বের করে করে দেখাইতে হবে সমীকরণ থেকে। সবাই একটু বইটা তোমরা একটু খুললেই সব দেখতে পারবা। তো এতটুকু তোমরা বুঝছো কিনা সবাই একটু ফার্স্ট কমেন্টে জানাও যে এটা ক্লিয়ার কিনা। সবাই একটু ফার্স্ট কমেন্টে জানাও এটা ক্লিয়ার কিনা। জুব্বার আহমেদ সিফাত ক্লিয়ার, সাকিব হোসেন ক্লিয়ার, রাশা দ্বীপ ক্লিয়ার, স্বর্ণা দাস ক্লিয়ার, সাইদা কাইফা ক্লিয়ার, ইকরা ক্লিয়ার ভাইয়া, ইমন ওকে। আর বাকিরা কই? জি ভাইয়া ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ওকে, ঠিক আছে। তার মানে সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, ভালো লাগলো যে তোমরা সবাই বুঝতে পারছো। এই রিলেটেড বোর্ডে অনেক প্রশ্ন আসছে, এগুলো একটু কষ্ট করে সলভ করতে হবে আমাদের। ঠিক আছে, তোমরা বোর্ডের কোশ্চেনগুলো জাস্ট একটু সলভ করবা। ঠিক আছে, যেগুলো পারবা না সেগুলো আমাকে বলবা। পরেরটায় আসো। আচ্ছা, শক্তি সংরক্ষণ আমরা এগুলা এগুলো অলরেডি একসাথে দেখে ফেলছি। এগুলা শক্তি সংরক্ষণশীল নীতি যেটা, এগুলো তো আমরা একসাথে দেখে ফেললাম। তারপরে পর্যায়কালের সাথে এটাও আমরা দেখছি। এগুলো দেখলাম। আচ্ছা, একটা অঙ্ক দেখি আমরা কি বলে, দেখি কি বলে। একটি সরল দোল গতির মোট শক্তি কত ই? সরণ যখন বিস্তারের অর্ধেক, তখন কত অংশ গতিশক্তি, কত অংশ বিভব শক্তি হবে? মানে এখানে কি বুঝাইছে বলতো, যে মোট শক্তি ই, কিন্তু সরণ এক্স আমাদের কি বলতো, বিস্তারের অর্ধেক, মানে কি a/2।
তাহলে a বাই যদি 2 হয় তাহলে আমাদের দেখো u ইজ ইকুয়াল টু কত বলতো হাফ কে a স্কোয়ার, তো সরি হাফ কে এক্স স্কোয়ার ছিল, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স এর মানটা যদি বসায় দাও কত হবে হাফ কে a বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি পাবো বলতো হাফ কে a স্কোয়ার বাই কত 4, ঠিক আছে। সো এখানে আমি কি লিখতে পারি, এই 4 এই পাশে গুণ হয়ে গেলে কত হবে বলতো 1/8 কে a স্কোয়ার, ঠিক আছে। এটা কি পাইলাম আমি ইউ পাইলাম। এখন আসো কে কত হবে হাফ কে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে মান যদি বসায় দাও হাফ কে a স্কোয়ার মাইনাস এক্স এর মান কত a বাই 2, তাহলে কত a বাই 2 স্কোয়ার, a বাই 2 হোল স্কোয়ার মানে কত a স্কোয়ার বাই কত 4, তাই না। একবারই লিখে দিলাম আমি। তাহলে এখানে লসাগু করলে কত হবে 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মানে কত 3a স্কোয়ার বাই 8, তাহলে কত হবে আমাদের 1/2 কে 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মানে কত 3a স্কোয়ার বাই কত 4। সো এখানে আমার কি হবে বলতো 3/8 কে a স্কোয়ার, বুঝছো। এই তো এইগুলো আমাদের কি এমসিকিউতে লাগতে পারে, সাধারণত এমসিকিউতে লাগতে পারে। ওকে, একদম সহজ জিনিস। এখন আসো আমরা পড়বো কি বলতো সরল দোলক। তার মানে আমাদের এই অধ্যায় 3টা টপিকস বলছিলাম, তাহলে প্রথম টপিকস আমাদের শেষ, ঠিক আছে। এখন আমরা কি পড়বো বলতো 2 নাম্বার টপিক সরল দোলক। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বোর্ডে অনেক প্রশ্ন আসে। আমাদের এই অধ্যায় থেকে সাধারণত তোমার প্রশ্ন আসে হলো তোমার থেকে, মানে এই যে সরল দোলন থেকে আর কি বলতো সরল দোলক থেকে, সরল দোলক থেকে সবচেয়ে বেশি আসে, ঠিক আছে। স্প্রিং থেকে মাঝে মাঝে আমাদের আসে। তো যাই হোক, স্প্রিং টপিকসটা আবার যে কাজ শক্তি ক্ষমতা অধ্যায় আছে, সরল দোলকের অনেক কিছু কাজ শক্তি ক্ষমতা অধ্যায় আছে। তো আমাদের সরল দোলকের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে ওজনহীন নমনীয় ও অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটি যদি ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে একটি উলম্ব তলে ঝুলতে পারে তবে তাকে সরল দোলক বলে। ওজনহীন নমনীয় অপ্রসারণশীল, ওজনহীন অপ্রসারণশীল এগুলো কি সুতা আছে নাই, বাট এটা কল্পনা, ঠিক আছে। তো মেইনলি কি আমাদের এইভাবে কি দুলতেছে, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে, এই বরাবর কি আমাদের দুলতেছে, ঠিক আছে, এই বরাবর দুলতেছে। তো এই বরাবর যদি দুলে তাহলে আমাদের কি হবে বলতো, সেটা কি বলতো আমাদের সরল দোলক হবে। ওকে, তো সরল দোলকের কিছু সূত্র আছে, দেখো সরল দোলকের সূত্র আমাদের কি বলতো কৌণিক বিস্তার, সাধারণত দেখো একটু খেয়াল করে কৌণিক বিস্তার কি বলতো, কৌণিক বিস্তার যদি আমাদের 4 ডিগ্রির কি বলতো বেশি না হয় তাহলে এই সূত্রগুলো প্রযোজ্য হবে। তাহলে 4 ডিগ্রি বেশি হলে কিন্তু হবে না, 4 ডিগ্রি বেশি কমের মধ্যে থাকতে হবে, ঠিক আছে, মনে রাখবা। প্রথম সূত্রটা কি, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে এবং দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট স্থানে একটি সরল দোলকের প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগে, অর্থাৎ দোলনকাল কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না। এই যে একটু খেয়াল রাখতে হবে, এই যেটা এটা মনে রাখতে হবে, ঠিক আছে, এই লাইনটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই, বুঝছো, যে কি বলতো দোলনকাল, সরল দোলকের দোলনকাল কৌণিক বিস্তারের উপর কি বলতো নির্ভর করে না। তোমাকে বললো যে কোশ্চেনে ধরো এমসিকিউতে লেখা থাকলো যে কৌণিক বিস্তার 2 গুণ করা হলো, 3 গুণ করা হলো, তাহলে সরল দোলক কত হবে। কৌণিক বিস্তার তুমি যত গুণই করো না কেন দোলনকাল আমার কোনো পরিবর্তন হবে না, বুঝছো, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমার দোলনকাল, সরল দোলকের দোলনকাল কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না। দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্যের সাথে কি সম্পর্ক জাস্ট এটা মনে রাখবা, দৈর্ঘ্যের সাথে হলো যে বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের কি বলতো সমানুপাতিক, ঠিক আছে। যখন আমার জি কি থাকবে দ্রব্য থাকবে, মূলত এখানে আমাদের জি আর এল নিয়ে খেলা তোমরা জানো অলরেডি। আর জির সাথে সম্পর্ক কি বলতো বর্গমূলের ব্যস্তানুপাতিক, এল এর সাথে বর্গমূলের সমানুপাতিক। আর এল এর সাথে কি সম্পর্ক বলতো, এল এর সাথে বর্গমূলের, এই যে এল এর সাথে টির সাথে এল এর কি সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক, আর টির সাথে জির কি সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর ভরের সূত্র, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে একটি সরল দোলকের দোলনকাল ববের ভর, আয়তন, উপাদান ইত্যাদির উপর নির্ভর করে না। এই আমার ভর, ববের ভর যদি তুমি কি বাড়ায় দাও, মানে যেটা কি দুলতেছে, তো ওই যে তোমার কি বলতো যে কম ভর যেটা যেভাবে দুলবে, যে দোলনকাল লাগবে বড় বড় কি সেম দোলনকাল লাগবে, মনে রাখবা, ঠিক আছে। তাহলে এগুলোর উপর নির্ভর করে না, বিস্তার, ভর, টর, আয়তন এগুলোর উপর কি নির্ভর করবে না। তাহলে দোলনকাল নির্ভর করবে কিসের উপর বলতো, দৈর্ঘ্যের উপরে, আর কিসের উপরে বলতো জির উপরে। তাহলে দৈর্ঘ্যের সাথে কি সম্পর্ক, ঠিক আছে, দৈর্ঘ্যের সাথে আমাদের সম্পর্ক কি বলতো, আমাদের কি ছিল আমি লিখি, দৈর্ঘ্যের সাথে আমাদের কি সম্পর্ক বলতো, দৈর্ঘ্যের সাথে সম্পর্ক হলো বর্গমূলের সমানুপাতিক, আর জির সাথে সম্পর্ক কি বলতো বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে এই দুইটা আমি একসাথে কি লিখতে পারি বলতো, টি প্রপোর্শনাল
তাহলে টি প্রপোর্শনাল কত, রুট ওভার কত, এল বাই জি। এটা সিঙ্গেলি যদি আমরা যদি দেখি T1 বাই T2 ইজ ইকুয়াল টু কত, রুট ওভার কত, L1 বাই L2। এখানে কি বলতো, T1 বাই T2 অর্থাৎ জির পরিবর্তন হবে, মানে কি একটা সরল দোলককে তুমি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবা, কিন্তু সরল দোলক একটাই, তাহলে কি দৈর্ঘ্য সেম না, দৈর্ঘ্য সেম। তাহলে কি হবে আমাদের তখন ব্যস্ত আনুপাতিক, মানে কি বলতো T1 উপরে থাকলে তাহলে রুট ওভার G1 করে নিচে। দেখো যদি তুমি এই ধরো এইখানে একটা সরল দোলক আছে, তাহলে এখানে একটা জি আছে, আমি অন্য একটা স্থানে গেলাম, ওখানে আর একটা সরল দোলক নিলাম, মানে কি দৈর্ঘ্য ভিন্ন, তখন আমাদের দৈর্ঘ্য এবং জি যদি দুইটাই পরিবর্তন হয়, তখন T1 বাই T2 ইজ ইকুয়াল টু কত বলতো, রুট ওভার L1 L2। তোমরা এই অনুপাত দিয়ে অঙ্ক তো তোমরা করতে পারোই, এমসিকিউতে বেশি কাজে লাগে এগুলা। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যে অনুপাতগুলা, যখন আমাদের শুধুমাত্র কি বলতো দৈর্ঘ্য পরিবর্তন হবে তখন ওইটা, আর যখন অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হবে এটা, ঠিক আছে। এখন একটু খেয়াল করে দেখো যে এখানে এই জায়গা থেকে আমাদের কি দৈর্ঘ্য পার্সেন্টেজ বৃদ্ধি করতে পারে, দৈর্ঘ্য ধরো 50% বৃদ্ধি করলো, পর্যায়কাল কত বৃদ্ধি পাবে, এগুলো করতে বলতে পারে। আচ্ছা ওটা করে দিচ্ছি। এখানে আমাদের আর পার্সেন্টেজ আরো কিছু অঙ্ক আছে। এখানে দেখো টির সাথে জির কি সম্পর্ক, আলাদাভাবে যদি এটা ব্যাখ্যা করি তাহলে কত বলতো, রুট ওভার কত 1 বাই জি। তাহলে আমরা জানি আবার জি প্রপোর্শনাল কত, এম বাই আর স্কোয়ার, তাই না, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার ছিল। তাহলে এখানে যদি মানটা বসায় দাও তাহলে কি হবে বলতো, টি প্রপোর্শনাল কত বলতো, টি প্রপোর্শনাল কি আসতেছে বলতো, এখানে 1 বাই রুট ওভার এম বাই কত আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কই যাবে, উপরে যাবে, রুটের উপরে, তার মানে সেখানে শুধু আর থাকবে। সো এটাকে আমরা কি লিখতে পারি, টি প্রপোর্শনাল কি বলতো, রুট ওভার আর স্কোয়ার মানে কি শুধু আর বাই কত, রুট ওভার কত এম। বুঝছো, ধরো তোমাকে অন্য একটা গ্রহ বা চাঁদে নিয়ে গেলাম, সেখানে আমার পর্যায়কাল কত টিএম, আর পৃথিবীতে দোলনকাল কত টি, ইজ ইকুয়াল টু কত, দুইটার যদি অনুপাত করো তাহলে কি হবে, টির সাথে আর এর কি সম্পর্ক, ব্যাসার্ধের কি সম্পর্ক, দূরত্বের কি সম্পর্ক বলতো, সমানুপাতিক। আর ভরের সাথে কি সম্পর্ক হয়ে গেল, ভরের সাথে কি সম্পর্ক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমার কি হবে বলতো, আর এম নিচে কত আর ই ইন্টু এম, যেহেতু আমাদের ব্যস্তানুপাতিক তাহলে এখানে হবে কি এম ই বাই কত হবে এখানে এম এম। বুঝছো, এই যে সূত্রটা অনেক কাজে লাগবে, অনেক, ঠিক আছে। এখান থেকে একটু খেয়াল করে দেখো, টির সাথে আর কি সম্পর্ক, সমানুপাতিক। তাহলে টির সাথে আর যদি সম্পর্ক হয় সমানুপাতিক, তাহলে আমাদের কি হবে বলতো, ধরো তুমি যখন পাহাড়ের উচ্চতায় যাবা, পাহাড়ে আরেকটা স্লাইড নেই, পাহাড়ে, তাহলে পাহাড়ে আছে কি, পাহাড়ে পাহাড়ে পাহাড়ের উচ্চতা, অর্থাৎ আমি কি ধরো ধরো এটা হলো আমাদের পৃথিবী, তো এখান থেকে এই যে ব্যাসার্ধ কত আর, তুমি উচ্চতায় গেছো মানে এইচ উচ্চতায় গেছো, তাহলে কত উচ্চতায় গেছো বলতো, আর প্লাস এইচ উচ্চতায় গেছো। এই যে এখানে এখানে যে আমরা টি মাপি, সেই টি কত বলতো, মানে টিই, ঠিক আছে। আর এইখানে এইচ উচ্চতায় যেটা মাপবা সেটা কত, টিএইচ, ঠিক আছে, টিএইচ। এখন দেখো তোমাকে এখান থেকে দুইটা জিনিস বের করতে বলবে, টিএইচ মানে পাহাড়ের উচ্চতায় পর্যায়কাল, আর একটা কি বলতো, আরেকটা হলো এইচ বের করো, কত উচ্চতা, ঠিক আছে, কত উচ্চতা। একটু খেয়াল করে দেখো, সবাই একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের টির সাথে আর এর কি সম্পর্ক বলতো, সমানুপাতিক না, টির সাথে আর এর কি সম্পর্ক, সমানুপাতিক। তাহলে এখানে থেকে খেয়াল করে দেখো, টিএইচ বাই টি ই ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলতো, আর প্লাস এইচ বাই কত আর না, ঠিক আছে। এটা লেখা যায় কিনা বলতো, লেখা যায়। তাহলে এইখান থেকে আমি যদি ভাগ করে দেই, আমরা কি লিখতে পারবো, টিএইচ বাই টি ইজ ইকুয়াল টু আর বাই আর, মানে কি 1 প্লাস এইচ বাই আর। এই যে সূত্রটা, এই যে সূত্রটা, এই সূত্রটাই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আসো যে আমাদের কি এখান থেকে এইচ বের করব, এটাকে এই পাশে নিয়ে যাও, এটাকে ওই পাশে দিয়ে দাও, তাহলে কি হবে, এইচ বাই আর ইজ ইকুয়াল টু 1 মাইনাস কত, টি এইচ বাই কত টি, মানে আমি সাইড চেঞ্জ করলাম, এটা এই পাশে আনলাম, ওটা ওই পাশে দিলাম, ঠিক আছে। এখন দেখো এই আরটাকে গুণ করে দাও, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত, 1 মাইনাস টি এইচ বাই কত টি টিই টিই, হ্যাঁ টিই, টি বা টিই যেটা লেখো না কেন কোনো সমস্যা নেই, ইন্টু কত আর। তাহলে ভাইয়ারা বুঝছো কিনা, বুঝছো কিনা দেখো, একটা সমীকরণ ওখান থেকে আমরা কতগুলো সমীকরণ নিয়ে আসতেছি, বুঝছো, অনেকগুলো সমীকরণ নিয়ে আসতেছি একটা থেকে। সো এইগুলো থেকে কিন্তু আমাকে প্রশ্ন আসবে পাহাড় উচ্চতা থেকে, ঠিক আছে।
এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমাদের সূত্র একটা, এখান থেকে আমরা কতগুলো সূত্র আমরা আনতে পারি, অনেকগুলো সূত্র আনতে পারি। এটা কখন ইউজ হবে? তো আমরা দুইটা অঙ্ক করি, একটা দুটো অঙ্ক করলে মনে হয় ক্লিয়ার হবে তোমাদের। দুটো অঙ্ক করি তাহলে তোমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে? কেমন? ধরো আমি তোমাকে লিখলাম বোঝার চেষ্টা করো। কোন সরল দোলকের পর্যায়কাল 50% বৃদ্ধি করলে দৈর্ঘ্য পরিবর্তন হবে কতটুকু? দৈর্ঘ্য পরিবর্তনটা চাইছে। তাহলে এখানে আমাদের কিভাবে করবো এই অঙ্কটা? এই অঙ্কটা আমাদের একটু খেয়াল করে দেখো। ধরো এটার আমার কি আদি পর্যায়কাল কত? মনে করো T1, পরিবর্তিত পর্যায়কাল T2 কত বলতো? 50% বৃদ্ধি করছে। সবাই খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাকে বলতে পারতো দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয়। দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তাহলে কি করতে বলতো? তখন দৈর্ঘ্য আমি ধরলাম। এখন পর্যায়কাল 50% বৃদ্ধি করছে, তার মানে কি আগে যা ছিল তার সাথে কি বলতো 50%, মানে T1 এর 50%, T1 এর 50%। তো এই যে তোমার প্রথমে T1টা কিন্তু তোমার যোগ করতে হবে, মানে T1 এর সাথে T1 এর কত 50% বৃদ্ধি করছে, মানে আগে যে মান ছিল ওইটার সাথে আরো 50% বাড়ছে। অনেকে কি করে T2 = T1 এর 50% করে, মানে এই যে তোমার আগের যে মানটা এটা কিন্তু যোগ করে না, এই জন্য ভুল হয়। তাহলে এখানে কি হবে বলতো? T1 প্লাস কত 0.5 T1, তাহলে কত হলো 50% মানে কি 0.5, তার মানে কত 1.5 T1। তাহলে T2 = কত 0.5 T1। এখানে দেখো আদি দৈর্ঘ্য কত আমাদের L1, পরিবর্তিত দৈর্ঘ্য কত বলতো L2 বের করতে হবে। আর আমাকে L2 যদি বের করতে পারি, আমার L2 কত সেটা বের করব, দেন আমাকে কি করতে হবে বলতো? মূলত ডেল এল কত সেটা আমাকে দরকার, ডেল এল কত সেটা দরকার, ঠিক আছে? ডেল এলটা দরকার, মানে পরিবর্তন কতটুকু, মানে ডেল এল চাইছে। সো ভাইয়া দেখো একটু খেয়াল করে দেখো, তুমি জানো টি সমানুপাতিক কত? √L। তাহলে এখান থেকে আমরা কি জানি? T1/T2 = কত? √L1 কত L2। আমাকে বের করতে হবে কি বলতো? আমাকে L2 বের করতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো? L1/L2 = কত? T1/T2। আমি উভয় পাশে স্কোয়ার করলাম, যেহেতু L2টা বের করব তাহলে আমি কি করে দিই? উল্টায় দিই। তাহলে L2 কত L1 = T2/T1। T2 কত? T2/T1 তার হোল স্কোয়ার। দেখো T2 এর মান কত বলতো? এখানে 1.5 T1। তাহলে আমি একবারে লিখে দিই, হ্যাঁ? তাহলে কত 1.5 T1 কত T1। তোমরা বুঝছো তো নাকি আমি একবারে লিখলাম আর কি? ঠিক আছে। তাহলে এখন দেখো এই T1 কাটা গেল, কত 1.5 স্কোয়ার করলে কত হবে বলতো? 15, যদি 15 225, তার মানে 2.25। সো আমাদের এখানে কত হবে? L2 = কত? 2.25। L1 এই পাশে এসে গুণ হয়ে গেল, তাহলে আমি L2 পাইলাম। তাহলে ডেল এল কত বলতো? ডেল এল হলো কি L2 মাইনাস কত L1। তাহলে L2 কত পাইছো? 2.25 L1 মাইনাস L1। তাহলে 2.25 থেকে একটা L1 যদি বাদ দাও কত থাকবে বলতো? আমাদের 1.25 L1। অর্থাৎ ডেল এল কত বলতো? আমি যদি পার্সেন্টেজে নিই তাহলে কত? 125%। বুঝছো? বুঝছো কিনা সবাই বলো? সো এখানে তুমি যেটা করবা, তোমার জন্য হোমওয়ার্ক, সেটা কি বলতো? এখানে জাস্ট মনে রাখো, তুমি কি করবা? দৈর্ঘ্য 50% বাড়াবা, দৈর্ঘ্য 50% বাড়াবা, পর্যায়কাল কতটুকু পরিবর্তন হবে সেটা বের করবা। বিভিন্ন মান দিয়ে বইয়ে অনেক অঙ্ক আছে এই টাইপের, একটা দুইটা তিনটা অঙ্ক প্র্যাকটিস করবা। তারপরে আসো, আচ্ছা তার আগে তোমাদেরকে সেকেন্ড দোলকটাকে পড়ায়নি। সেকেন্ড দোলক মানে কি বলতো? টি কয় সেকেন্ড? 2 সেকেন্ড। সোজা কথা মনে রাখবা, যে দোলকের দোলনকাল পৃথিবীতে 2 সেকেন্ড, মানে এটা ফিক্সড, এটা স্পেশাল দোলক, ঠিক আছে? নর্মাল দোলকের দোলনকাল যে কোনোটাই হতে পারে, কিন্তু সেকেন্ড দোলক মানে তার দোলনকাল অবশ্যই কয় সেকেন্ড? 2 সেকেন্ড, ঠিক আছে? দোলনকাল কয় সেকেন্ড বলতো? 2 সেকেন্ড। তার মানে 2 সেকেন্ডে সে কি বলতো
কি করবে, দুইটা অর্ধ দোলন দিবে, মানে 2 সেকেন্ডে সে একটা পূর্ণ দোলন দিবে, তাই না? পূর্ণ দোলন দিতে যে সময় লাগে, তার মানে সেটা কি বলতো, সেকেন্ড দোলকের দোলনকাল। তার মানে এখানে 1 একটি পূর্ণ দোলন কয় সেকেন্ড, 2 সেকেন্ড। ঠিক আছে, মনে রাখবা। তাহলে একটি অর্ধ দোলন কয় সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে সেকেন্ড দোলকের 1 সেকেন্ড মানে কি বলতো, 1 সেকেন্ডে সে কয়টা দোলন দেয়, একটা অর্ধ দোলন দেয়, মনে রাখবা। সেকেন্ড দোলক 1 সেকেন্ডে কয়টা অর্ধ দোলন দেয়, একটা। ঠিক আছে, এখন আসো ধরো একটা অঙ্ক করি, কি বলতো, একদম খুবই পরিচিত একটা অঙ্ক। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, তারপরে পৃথিবীর কমা দেই 81 গুণ পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তোমরা এই অঙ্ক সবাই মনে হয় করছো। একটি সেকেন্ড দোলককে চাঁদে নিয়ে গেলে দোলনকাল কত হবে? ওকে, একটু খেয়াল করে দেখো কি কি মান দেওয়া আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো চাঁদের ভর আমি ধরলাম কত, কি বলতো, চাঁদের ভর। তাহলে আমার কি হবে বলতো, তাহলে মানে পৃথিবীর ভর ইজ ইকুয়াল টু কত হবে বলতো, 81 না, 81 না? কারণ আমাকে বলছে কি বলতো, যে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। তাহলে আমি ধরলাম চাঁদের ভর কত, তাহলে আমার পৃথিবীর ভর কত হবে, 81 আবার ধরো তাহলে কত, আর ইজ ইকুয়াল টু কত হবে বলতো, 4 না? ধরলাম আমি কত, তুমি বুঝো, মানে কি, চাঁদের ব্যাসার্ধ। আমাকে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ কয় গুণ বলতো, 4 গুণ। ঠিক আছে, আমাকে বলছে কি সেকেন্ড দোলক, তার মানে সেকেন্ড দোলক মানে পৃথিবীতে দোলনকাল কয় সেকেন্ড, 2 সেকেন্ড। আমি ওই দোলকটাকে চাঁদে নিয়ে গেছি, ওই জায়গায় দোলনকাল কত, মানে টিএম কত সেটা বের করতে বলছে। সো ভাইয়া তোমরা এটা জানো, তোমাদের অলরেডি আমি লিখে দিয়েছি, যে খুবই সিম্পল, যে টিএম বাই টিই ইজ ইকুয়াল টু কত। তোমরা এখান থেকে মনে রাখতে পারো, এই যে এই লাইন থেকে মনে রাখতে পারো, এখান থেকে, এই যে এখানে লিখছি দেখো, এই যে এখান থেকে একদম মেইন সমীকরণ থেকে আনতে পারো, অথবা ডিরেক্টলি এটা মনে রাখতে পারো। টির সাথে আর এর কি সম্পর্ক বলতো, টির সাথে আর এর সম্পর্ক হলো, কি নরমাল সমানুপাতিক, বাট এম এর সাথে কি সম্পর্ক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই ঘুমায়ও না। তাহলে দেখো একটু খেয়াল করে, তাহলে টিএম বাই কত, টিই ইজ ইকুয়াল টু কত হবে বলতো, আর এম বাই আর ই ইন্টু রুট ওভার এম ই বাই কত, এম। বুঝছো, আমি একবার বসাই দিলাম। এখন একটু মানটা বসায় দাও ভাইয়ারা। আর ই কত বলতো, 4RM ইন্টু এম ই কত, 81 বাই কত, তাহলে এম কাটা গেল, রুট ওভার 81 মানে কত, 9। তাহলে এখানে আর এম কাটা গেল, তাহলে 9/4, আর টি এই পাশে গুণ হয়ে যাবে। তাহলে সুতরাং টিএম ইজ ইকুয়াল টু কত, 9/4 ইন্টু টিই, টি কত, 2 সেকেন্ড। বুঝছো, টিই তাহলে আমার কত, 9/4 ইন্টু কত, 2। তাহলে এটা কাটলে কত হয়, 2 দ্বারা 9 কে কাটলে কত হয় বলতো, 4.5। তার মানে কত, 4.5 সেকেন্ড, 9/2 বা 4.5 সেকেন্ড। তাহলে এই অঙ্কটা কিন্তু একদম খুবই স্পেশাল একটা অঙ্ক, সব বইয়ে আছে এবং বোর্ডেও আসছে। বুঝছো, বোর্ডেও আসছে। এখন এই টাইপের অঙ্ক তুমি যদি আসে, কিভাবে করবা, টিএম বাই টিই ইজ ইকুয়াল টু কত, রুট ওভার ভরের গুণ বাই কি বলতো, রুট ওভার
ব্যাসার্ধের গুণ। বরের রুট আবার কত? বরের গুণ আর ব্যাসার্ধের গুণ তো ফাঁকা থাকবে, হ্যাঁ ফাঁকা থাকবে, ব্যাসার্ধের গুণ, ব্যাসার্ধের গুণ। এমসিকিউ, অনলি ফর কি এমসিকিউ, ঠিক আছে, এভাবে করবা। তাহলে টিএম বাই টি কত? রুট ওভার বরের গুণ কত? 81, রুট ওভার 81 বাই কত? 4, মানে 9/4। সো টি ওই পাশে গুণ হয়ে যাবে, শেষ। একদম শর্টকাট এমসিকিউ করা যাবে। ওকে, তো এটা বুঝছো কিনা সবাই একটু কমেন্টে লেখো, এটা বুঝছো কিনা। তোমাদের অনেকক্ষণ ধরে কমেন্ট পড়ি না, দেখি কি অবস্থা, কি অবস্থা তোমাদের। ও মাই গড, 2 সেকেন্ড 2 সেকেন্ড করে লিখে সবাই ফাটা লাইছে, পাগল হয়ে গেছো নাকি তোমরা? তারপরে এখান থেকে আমাদের গড়ি, স্লো, ফাস্ট, এগুলো আমাদের পড়ায় ফেলছি। পরিবর্তন পড়াইছি। আচ্ছা, লেখচিত্রটা যদি আমরা একটু দেখি, লেখচিত্রটা একটু দেখি, দেখো টি সমানুপাতিক কত? রুট ওভার এল। তাহলে এখানে আমাদের কি হবে? এল সমানুপাতিক কত, মানে স্কোয়ার যদি করে দিই তাহলে কত? টি স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে যদি আমাদের কিছু লেখচিত্র আছে, ধরো এবার আবার তুমি এল নিলা, এবার আবার টি নিলা, তাহলে কেমন হবে বলো তো? এটা হবে এরকম, ঠিক আছে, কারণ এটা পাওয়ার বেশি, সমানুপাতিকের যার পাওয়ার বেশি সেই অক্ষ ঘেঁষে যাবে। এবার আবার এল নিলা, এবার আবার কি নিলা বলো তো? টি স্কোয়ার নিলা, তাহলে কেমন হবে? এরকম। এল এর সাথে টির কি সম্পর্ক বলো তো? বর্গের সমানুপাতিক, বা টি স্কোয়ারের সাথে কি সম্পর্ক? ডিরেক্ট সমানুপাতিক। যাই হোক, গ্রাফ নিয়ে কথা বলবো না এই জন্য, কারণ গ্রাফের উপর আমার একটা ক্লাস নেওয়া আছে। গ্রাফ নিয়ে যারা প্যারা খাও, ঠিক আছে, আমার এই যে আলটিমেট ফিজিক্স চ্যানেলে যাবা, গিয়ে দেখবা গ্রাফের উপর একটা ক্লাস নেওয়া আছে। ওই ক্লাসটা যদি তোমরা করো, কোনো গ্রাফ নিয়ে কোনো সমস্যাই থাকবে না। 40 মিনিটের একটা ক্লাস আছে, সময় সুযোগ করে করে নিও, ঠিক আছে, কারণ গ্রাফ থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসবে। আচ্ছা, সময় নির্ণয় যেটা, এটা কি বলতো? স্লো বা ফাস্ট। ধরো তুমি পাহাড়ের উচ্চতায় নিলা, সেটা স্লো চললো বা ফাস্ট চলো, যাই চলুক না কেন, যে কোনো জায়গায় ধরলাম কি বলতো? এন সেকেন্ড লিখে দেয়, একদম বাংলা কথায়, একদম সহজ শর্টকাট, ঠিক আছে, এন সেকেন্ড। স্লো, ফাস্ট বা স্লো চললে, ঠিক আছে, এন্ড সেকেন্ড কি বলতো? ফাস্ট বা স্লো যদি চলে, হুম, কিসের ক্ষেত্রে বলতো? চললে, দোলক ঘড়ির ক্ষেত্রে। দোলক মানে কি বলতো? সেকেন্ড দোলক। দোলক ঘড়ির ক্ষেত্রে পরিবর্তিত সময় টি প্রাইম ইজ ইকুয়াল টু কত? 2 ইন্টু 86,400, মানে একদিনে, ভাই কত বলতো আমাদের? 86,400 প্লাস মাইনাস এন, প্লাস মাইনাস এন, বুঝছো? প্লাস মাইনাস এন। যদি আমাদের ফাস্ট চলে বা দ্রুত চলে তাহলে কি বলতো? প্লাস, মনে রাখবা, দ্রুত চললে কি হবে বলতো? এখানে প্লাস। আর যদি যারা বোঝো না তাদের জন্য এটা এটা লিখলাম আর কি, হ্যাঁ, এটা বোঝানোর আর অনেকেই আছে। কারণ কি দেখো, সে এন সেকেন্ড যদি স্লো চলে, তার মানে কি বলতো? তাহলে 86,400 মাইনাস এন, একদিনে, একদিনে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু একদিনে, একদিনে কতটুকু সময় সে কি পরিবর্তিত সময়। যদি আমাকে 1 ঘন্টায় বলে তাহলে কি হবে বলতো? এখানে কিন্তু 86,400 জায়গায় কি হবে? 3600 হবে, কারণ 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, এটা খেয়াল রাখো, ঠিক আছে। মানে যাই হোক, এটা মানে অনেকে অনেকভাবে শিখাবে, এটা খুবই সহজ ভাই, এটা জাস্ট মনে রাখবে, এটা এটা কষ্ট করে একটু মনে রাখবা। আমি এখানে 2 লিখলাম, কারণ কি বলতো? কারণ আমাদের ওই যে দোলক ঘড়ি 2 সেকেন্ড, এই জন্য। যদি নর্মাল ঘড়ি হইতো তার সেক্ষেত্রে আমার কিন্তু এখানে ওইটা লিখতাম, ঠিক আছে, টিই, ওকে।
যাই হোক, তাহলে এই রিলেটেড আমাদের অঙ্ক সামনে আসে, তাহলে আমরা একটা অঙ্ক করি, অঙ্ক করা শুরু করি। দেখো এই যে সুন্দর একটা অঙ্ক, এই অঙ্কটা কি আমাদের ঢাকা বোর্ডের কোশ্চেন। কোন বোর্ডের কোশ্চেন বলো তো? এটা ঢাকা বোর্ডের একটা কোশ্চেন, খুবই খুবই সুন্দর একটা কোশ্চেন। হ্যাঁ, খুবই সুন্দর একটা কোশ্চেন। তো আমাকে এখানে একটু খেয়াল করে দেখো কি বের করতে বলছে। আমাকে এখানে কি বলছে, যে তোমরা আশা করি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিনা, পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। মানে পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ, এটা আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে পড়েছি। ঠিক আছে, পাহাড়ের চূড়ায় কয়েক, ঠিক আছে, মানে এখানে দেখো এই যে এটা হলো আমাদের কি বলতো পৃথিবী, মানে পৃষ্ঠ আর কি, মানে সারফেস যেখানে আমরা আছি এখানে। ঠিক আছে, এখান থেকে 5 কিলোমিটার কি পাহাড়, আর নিচে কি আমাদের এই এ অবস্থান হলো কি পাহাড়ের উচ্চতা, আর বি হলো কি তোমার 5 কিলোমিটার নিচে। ঠিক আছে, 5 কিলোমিটার নিচে পাহাড়ের উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে বলছে। পাহাড়ের উচ্চতায় কি বের করতে বলছে বলতো? আমাদের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে এখানে এটা তো মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় আমরা করে ফেলছি। ঠিক আছে, কেমন বলতো? GH/G ইজ ইকুয়াল টু কত? R/R+H তার হোল স্কয়ার। তাহলে GH ইজ ইকুয়াল টু কত বলতো? আর মানে আর এর মান বসাবা। ঠিক আছে, 6.4 ইন্টু কত, 10 টু কত 6 বাই আর এর মান কত, 6.4 ইন্টু 10 টু 6 প্লাস এইচ এর মান কত, 5 কিলোমিটার, মানে কত 5 ইন্টু 10 কিউব। এগুলো তো মনে করছি আমরা, তাই না? ইন্টু স্কোয়ার, আর এই জি এই পাশে এসে গুণ হয়ে গেল 9.8। ঠিক আছে, মান বসাই দাও, অ্যান্সার চলে আসবে কত দেখবা, 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যাই হোক, এটা আমাদের মহাকর্ষ বিকর্ষ অধ্যায়। এ ও বি স্থানের মধ্যে সরল দোলক অধিক ধীরে চলবে। আচ্ছা, এখন কি করতে হবে বলছে কি, উদ্দীপকে এ ও বি স্থানের মধ্যে কোথায় সরল দোলক অধিক ধীরে চলবে। একটু খেয়াল করে দেখো, ধীরে চলবে, ধীরে চলবে, ধীরে চলা মানে কি বলতো? টির মান বেশি হওয়া নাকি কম হওয়া। যদি ধীরে চলে তাহলে টির মান কি হবে বলতো? টির মান বেশি হবে নাকি কম হবে? সবাই একটু কমেন্টে লেখো তো দেখি। ধীরে চললে, ধীরে চললে টির মান কি কম নাকি বেশি বলো? ধীরে চললে, ধীরে চলা মানে কি বলতো? পর্যায়কাল বেশি, মানে কি টি বেশি। আর টি বেশি মানে কি বলতো? জি কম। দ্রুত চললে, তার মানে কি টি কম, পর্যায়কাল কম, মানে কি পর্যায়কাল কম দেখে তো সে দ্রুত চলতেছে। জি বেশি, কারণ টির সাথে জির কি সম্পর্ক? বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? সো জির মান যদি বেশি হয় টির মান কি হবে? কম হবে। আর জির মান কম হলে টির মান কি হবে? বেশি হবে। তাহলে আমাকে কোথায় এ আর বি, এ হলো কি আমার বলতো, এও 5 কিলোমিটার উপরে, বিও কি 5 কিলোমিটার নিচে। তাহলে আমাদের এ অবস্থানে অলরেডি আমরা কি বের করছি বলতো? জি এ আমরা পাইছি কত, 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু আমরা পাইছি, পাইছি কিনা বলো? পাইছি। এখন আমাকে একটু খেয়াল করে দেখো যে বি অবস্থানের ক্ষেত্রে, তাহলে বি অবস্থান মানে কি আমাদের নিচে, তাহলে জিবি ইজ ইকুয়াল টু কত, 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি ছিল, তাই না? গভীরে। হ্যাঁ, তাহলে আমরা যদি মান বসায় দিই তাহলে কত হবে, 1 মাইনাস ডি মানে 5 কিলোমিটার গভীরে, কত 5 ইন্টু কত 10 কিউব, নিচে আর আর কত 6.4 ইন্টু কত 10 টু কত 6 ইন্টু কত জি 9.8, গুণ করে দাও কত আসে বলো তো? এখানে আসবে হলো 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। মনে রাখবা একটা জিনিস, ধরো তুমি সেম দূরত্ব উপরে যাবা, সেম দূরত্ব নিচে যাবা, উপরে মানটা কি বেশি কমবে, মান দুই জায়গায় কমবে কিন্তু উপরে বেশি কমবে। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো তো কি হয়, জি বি গ্রেটার দেন কত বলতো? জি এ। জিবি গ্রেটার দেন যদি জি এ হয় তাহলে কার টি বেশি বলতো? তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো? সুতরাং টি এ গ্রেটার দেন কি হবে, টিবি, তাই না? উল্টা, জির ক্ষেত্রে জি আর টির সাথে কি উল্টা হবে, তাই তো? সো টি এ অবস্থানে আমার কি বলতো পর্যায়কাল বেশি, তার মানে এ অবস্থানে ধীরে চলবে। যেখানে পর্যায়কাল বেশি সেখানে কি ধীরে চলে, যেখানে পর্যায়কাল বেশি সেখানে কি বলতো ধীরে চলবে। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ক্লিয়ার কিনা? আজকে খালি পড়াচ্ছি পড়াচ্ছি, কারণ তোমাদের হাতে সময় কম।
ওকে, নুসাইফা আক্তার ক্লিয়ার, জুবাইর আহমেদ সিফাত ক্লিয়ার, সাকিব হোসেন ক্লিয়ার, সৈয়দা কাইফা ক্লিয়ার, পারি খাতুন ক্লিয়ার, ইকরা ক্লিয়ার। তারপর আর কে কে ক্লিয়ার দেখি, কমেন্ট করো তো দেখি। কি অমি, তারপর যে তাহমিদ, নাফিস, নাইম, তোমরা কি ক্লিয়ার না? ওকে, নাফিস ক্লিয়ার বলছো, শাহিদুল ইসলাম খোকন ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে ওকে। তার মানে এটা সবাই বুঝতে পারছো। ওকে, তারপরে আসো, এটা তোমাদের জন্য কি বলতো HW, ঠিক আছে, এটা করবা, একদম সহজ একটা কোশ্চেন। কি বলতো, একটি সেকেন্ড হলো ক অঞ্চলে, খ অঞ্চলে নেওয়া হলো, ক থেকে খতে, সিলেট বোর্ডের 16 সালের কোশ্চেন এটা। ক অঞ্চলে আমাকে জির মান দেওয়া আছে এটা, খ অঞ্চলে জির মান দেওয়া আছে এটা। ক অঞ্চলের দোলকটির কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করো, জি দেওয়া আছে, ঠিক আছে। দোলকটির কি বলতো কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, দোলকটির কি বলতো কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তাহলে আমাদের যেহেতু সেকেন্ড দোলক, তার মানে তুমি টি ক কত বলতো 2 সেকেন্ড, তাহলে টির মান জানো, তুমি জির মান জানো, তাহলে কি এল বের করতে পারবা না? টি ইজ ইকুয়াল টু কত, 2 পাই রুট ওভার কত এল বাই জি। তোমাকে এল বের করতে, তাহলে স্কোয়ার করে দাও, তাহলে কত হবে, টি স্কোয়ার 4 পাই স্কোয়ার এল বাই কত জি। তাহলে এখানে কি হবে, এল ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, এল ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এটা গুণ হয়ে যাবে, তাহলে এল ইজ ইকুয়াল টু কত, জি টি স্কোয়ার বাই কত 4 পাই স্কোয়ার। এখানে জির মান কত, জি কত 9.78, আর টির মান কত 2 সেকেন্ড, যেহেতু সেকেন্ড হলো 4 পাই স্কোয়ার, মান বসায় দাও, কত আসে বলো তো। মান সেকেন্ড, আমি হোমওয়ার্ক দিলাম কিন্তু করিয়ে দিলাম, যাও কত আসবে মান, 0. যেহেতু সেকেন্ড দলক মানে তার দৈর্ঘ্য হলো এটা মিটার, মানে কি 99.19 সেন্টিমিটার, ঠিক আছে। সেকেন্ড দলক দৈর্ঘ্য, সেকেন্ড দলকের দৈর্ঘ্য বের করতে বললে মনে করবা যে এইটাই অ্যান্সার আসবে শিওর, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, খ অঞ্চলে দোলকটি দোলনকাল পরিবর্তন ঘটবে, কি দোলনকালের পরিবর্তন, সে টি থেকে মানে ক থেকে খতে নিছে, এখানে কি জির মানের পরিবর্তন হয়েছে, তাহলে অবশ্যই পরিবর্তন ঘটবে। যেহেতু সেম দোলক দৈর্ঘ্য তো সেম থাকবে, তাহলে আমাকে এখানে ক অঞ্চলে মানে টি ক কত 2 সেকেন্ড, তাহলে আমরা কি বের করবো বলতো, টি খ ইজ ইকুয়াল টু কত 2 পাই রুট ওভার কত এল বাই কত জি খ, ঠিক আছে। তাহলে এখন দেখো 2 পাই এল কত ছিল আমাদের, এল ছিল 0.9919 বাই খ কত আমাদের কত 9.83, করো দেখো কত আসে, 1.993 সেকেন্ড, মানে 2 সেকেন্ডের জায়গায় এখানে কি এটা হয়েছে। এখানে দেখো 9.78 আর এখানে কত 9.83, মানে জির মানটা বাড়ছে, জির মান বাড়ছে মানে তো টির মান কি আমার বলতো কমবে। তাহলে এখানে ছিল 2 সেকেন্ড, এখানে কত হয়েছে 1.9, তার মানে কতটুকু বাড়ছে কমছে বলতো, তাহলে কমছে ডেল টি কত হবে বলতো 2 মাইনাস 1.993, এটা করলে আমাদের কত হবে বলতো 0.01 সেকেন্ড কি বলতো কমছে, দেখাইতে হবে, ঠিক আছে, করে দিলাম। ওকে, তো এখন চলো আমরা স্প্রিং পড়বো, স্প্রিং স্প্রিং। আচ্ছা একটা হোমওয়ার্ক দেই তোমাদের, এই যে এটা হোমওয়ার্ক, ঠিক আছে। পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল নির্ণয় করো, এটা অবশ্যই হোমওয়ার্ক, এটা সবাই করবা, এটা করবা, মানে বোর্ডের 8-10টা করে প্রশ্ন করবে, এগুলো দেখো বোর্ড প্রশ্ন, ঢাকা বোর্ড 23 সালের কোশ্চেন। একটি সেকেন্ড দোলক কোন একটি পাহাড়ের পাদদেশ থেকে সঠিক সময় দেয়, কিন্তু দোলকটি পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে প্রতি সেকেন্ডে সে কি প্রতি ঘন্টায় 30 সেকেন্ড কি বলতো 30 সেকেন্ড ধীরে চলে, প্রতি ঘন্টায় পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল কত। হ্যাঁ, পাহাড়ে নিয়ে গেলে সে ধীরে চলতেছে, তাহলে ধীরে চললে কি হবে বলতো, আমাদের দোলনকাল চাইছে না, দোলনকাল চাইছে, তাহলে সে আমাকে পাহাড়ের চূড়ায় তাহলে ধীরে চলে, তার মানে আমি টি প্রাইম ইজ ইকুয়াল টু কত 2 ইন্টু, আমাকে এখানে প্রতি ঘন্টায় একদিনে চাই না কিন্তু, তার মানে কত 3600 ভাই কত 3600 কি চলে বলতো ধীরে চলে না, তার মানে কি -30 সেকেন্ড,
এটা করলে যা হবে সেটাই আমার কি বলতো সময়। ঠিক আছে, বাকিটা করে নিবা। উদ্দীপক তথ্যভিত্তিক পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যাবে কিনা? অবশ্যই যাবে। ঠিক আছে, অবশ্যই যাবে। ঠিক আছে, সেটা বের করবা। এইচটা বের করবা, এইচ কত হবে সেটা বের করবা। আগে নিয়ম শিখাই দিছি, বের করবা। ঠিক আছে, আচ্ছা আমাদের স্প্রিংটা শিখতে হবে। স্প্রিং, এখানে স্প্রিং, স্প্রিং ওকে। স্প্রিংটা যদি আমরা দেখি, স্প্রিং, স্প্রিং এর পর্যায়কাল, স্প্রিং এর সমবায়, এগুলো একটু দেখতে হবে। ঠিক আছে, ওকে। তো স্প্রিং এর ক্ষেত্রে দেখো, একটা স্প্রিং কে ধরো, স্প্রিং এখানে তুমি কি করলা, এটাকে টেনে এদিকে টেনে ছেড়ে দিলা, তাহলে স্প্রিংটা তখন কি হবে বলতো? স্প্রিংটা তখন কি হবে? স্প্রিংটা তখন এরকম করবে না? এরকম আমাদের কি বলতো, উপরে উঠবে, মানে উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে, তাই না? ধরো উপরে নিচে নামবে, আবার কি বলতো উপরে উঠবে, নিচে নামবে, উপরে উঠবে, নিচে নামবে, উপরে, মানে এরকম এরকম করবে। ঠিক আছে, আর অনুভূমিক হলে এরকম করবে। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে আমার কি বলতো একটা পর্যায়কাল আমি পাবো। সো এই পর্যায়কাল আমাকে বের করতে হবে। স্প্রিং এর ক্ষেত্রে দুইটা সূত্র আছে পর্যায়কাল বের করার। কয়টা সূত্র আছে বলতো? দুইটা সূত্র আছে। নাম্বার 1, পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট আবার কত, এক্স বাই জি। আর একটা হলো টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট আবার কত, ভর বাই কত, স্প্রিং ধ্রুবক কে। ঠিক আছে, এই তুমি যতটুকু বৃদ্ধি করলে সেটা হলো এক্স। ওকে, এই দুইটা সূত্র ইউজ করে আমাদের করতে হবে। পাশাপাশি এখানে স্প্রিং এর ক্ষেত্রে ভাইয়া, স্প্রিং এর ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো কি বলতো আমাদের, সেটা হলো এই যে বল এফ ইজ ইকুয়াল টু কে এক্স, এটা আমরা জানি। এবং স্প্রিং এর ক্ষেত্রে কি তো কাজ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা গত ক্লাসে পড়ছি। ঠিক আছে, এই যে এখানে একটা জিনিস হলো যে এই সরল দোলকের ক্ষেত্রে, হ্যাঁ, সরল দোলকের কি বলতো, সরল দোলকের যান্ত্রিক শক্তি নিত্যতা গত ক্লাসে পড়াইছি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, সরল দোলকের যান্ত্রিক শক্তি নিত্যতা। তো ওটা কিন্তু আমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে আছে, যান্ত্রিক শক্তির নিত্যতা। হ্যাঁ, এটা আমাদের কি বলতো, এটা হলো আমাদের 3 স্টার। সো এখানে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে, বুঝছো? তো এটা কিন্তু আমি গত ক্লাসে পড়াইছি, এই জন্য এই ক্লাসে পড়াইলাম না। আবার স্প্রিং দিয়ে গত ক্লাসে কি আমি পড়াইছি, এই জন্য এই ক্লাসে এত বেশি পড়াইনি। ঠিক আছে, এখানে আমাদের স্প্রিং এর পর্যায়কাল বের করার সূত্রগুলো জাস্ট জানো। আর একটা হলো স্প্রিং এর কি বলতো, তোমার সমবায় আছে, স্প্রিং সমবায়, মানে স্প্রিং সংযুক্ত করবা কিভাবে, স্প্রিং সমবায় আর হলো স্প্রিং বিভক্তি, দুইটা জিনিস করে আমরা ক্লাসটা শেষ করব। স্প্রিং সমবায়, ঠিক আছে, জাস্ট সূত্রগুলো লিখে দেই। দেখো, ধরো তোমার স্প্রিং বেশি দরকার, বেশি স্থিতিস্থাপক বল দরকার, তাহলে স্প্রিং এর ক্ষেত্রে তোমার একটার সাথে আরেকটা সংযুক্তি দিতে হবে না? কোনো কোনো গাড়িতে দেখবে একটা স্প্রিং আছে, আবার কোনো কোনো গাড়িতে দুইটা তিনটে স্প্রিং আছে। ঠিক আছে, সো এই যে দুইটা তিনটে স্প্রিং কিভাবে যুক্ত আছে সেটা যদি আমরা দেখি, তো এখানে আমাদের 1/ks, মানে শ্রেণীতে যদি তুমি যুক্ত করো তাহলে কত হবে, 1/ks, 1/k1 প্লাস 1/k2 1/k3, এরকম করে পারবে। হ্যাঁ, অর্থাৎ স্প্রিংটা কি বলতো, এই যে এখানে একটা স্প্রিং আছে, আবার কি বলতো এখানে একটা স্প্রিং আছে, আবার এখানে একটা স্প্রিং আছে, এরকম। ঠিক আছে, বা নিচের দিকেও দিলে এরকম একটা সাথে আরেকটা যুক্ত আছে। আর যখন প্যারালালে যুক্ত করবা তখন কেপি ইজ ইকুয়াল টু কত, k1 প্লাস k2 প্লাস কত, k3। ঠিক আছে, স্প্রিং এর সংযোগ নিয়ে এত প্যারানোর দরকার নেই, তোমাদের এত কঠিন অঙ্ক আসবে না, সমস্যা নেই। ধরো কি বলতো, এখানে আছে এটা, এবার আবার আরেকটা আছে, এই যে এটা কি বলতো সঙ্গে। আবার এরকম যদি থাকে, ধরো এখানে মাঝে একটা ভর আছে, আবার কি আছে বলতো এখানে আছে। তো এইরকমও কিন্তু আমাদের কি বলতো k1 k2, এটাও কিন্তু প্যারালালে। ঠিক আছে, k1 k2 এটাও প্যারালালে আছে। ঠিক আছে, এটাও কিন্তু প্যারালাল বিভিন্ন ভাবে থাকতে পারে। ঠিক আছে, তো এটা হলো আমার কি স্প্রিং এর সমবায়। এখন আসো স্প্রিং বিভক্তি, স্প্রিং বিভক্তি এমসিকিউতে আসে। স্প্রিং বিভক্তি, ধরো একটা স্প্রিং ধ্রুবক বিশিষ্ট, মান থাকতে পারে নাও পারে, এটাকে আমি কি করলাম বলতো, ধরো 3:2 অনুপাতে ভাগ করলাম, বলা থাকবে।
তো আমি ধরে নিলাম এটা কত বলতো m1 কত m2 অনুপাত। আমি ধরলাম কত বলতো m1 m2 অনুপাত, যাতে তুমি যে কোনোটাই আসলে পারো। তাহলে এই অংশের আমাকে স্প্রিং ধ্রুবক কত k1, এই অংশের স্প্রিং ধ্রুবক কত k2। আমরা দেখব ছোট অংশের বেশি হবে নাকি বড় অংশের বেশি হবে। এখানে k1 মনে রাখবা এই দুইটা যে অনুপাতে ভাগ হবে, দুইটা অনুপাত উপরে যোগ হবে, তার মানে কি m1 প্লাস m2। এখন তুমি বের করতেছো কোন অংশের বলো তো, m1 এর না, তাহলে ওই অংশটা কোথায় হবে, নিচে। আর পুরা স্প্রিং এর যে স্প্রিং ধ্রুবক, ধরো কে স্প্রিং ছিল প্রথমে, ওইটা হবে গুণন কে। এটা মান দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। k2 কত হবে ভাইয়া, k2 হবে একই রকম উপরে, নিচে কি হবে বলতো আমাদের m2 দ্বারা ভাগ হবে, বুঝছো, ইনটু কি বলতো আমাদের কে। তাহলে এখানে দেখো 2:3 অনুপাত যদি করো তাহলে কত হবে বলতো, 2 + 3 মানে কত, 5 বাই কত, 5/3 কে। আর k2 কত বলতো, উপরে হবে 5, k2 2 কে। তাহলে বলতো কোনটা বড়, k2 বড় না? তাহলে এখানে কি বলতো, k2 গ্রেটার দেন কত, k1। তার মানে মনে রাখবা ছোট অংশের স্প্রিং ধ্রুবক বেশি। বুঝছো? তো তোমাদের এই আর কি। আর স্প্রিং নিয়ে যে কাজ, বল, স্প্রিং বল, এগুলো গত ক্লাসে পড়ছি, সো এগুলো কিন্তু পড়তে হবে ভাইয়া। তো ক্লাস মোটামুটি শেষ। সবাই একটু কমেন্টে লেখো পুরো ক্লাসটি তোমরা বুঝতে পারছো কিনা। সবাই একটু ফার্স্ট কমেন্টে লেখো ভাইয়ারা, পুরো ক্লাসটি তোমরা বুঝছো কিনা, একটু কমেন্টে লেখো। হ্যাঁ, পুরো ক্লাসটি তোমরা বুঝছো কিনা, সবাই একটু কমেন্টে লেখো যে পুরো ক্লাসটি তোমরা বুঝছো কিনা। একদম আমার জায়গা থেকে ভাইয়া সর্বোচ্চ সহজে এবং কোনো কথা না বলে, কোনো ফাঁসুকি আলাপ না করে, একদম ডিরেক্ট পুরো যতক্ষণ ক্লাস হয়েছে আজকে পুরো সময় আমরা জাস্ট পড়ছি, মাঝে 1-2 মিনিট আমরা হয়তো বা কি করছি বলতো, তোমাদের কাছ থেকে কমেন্টটা নিচ্ছি। জোবার আহমেদ সিফাত ক্লিয়ার, ওকে। রাজ শাহদীপ ইয়েস, ইকরা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কি করলাম বলতো, আমরা অলরেডি তোমাদের শর্ট সিলেবাসের 14টা অধ্যায়ের মধ্যে 7টা অধ্যায় শেষ করে ফেললাম, ঠিক আছে। আমি 20 তারিখের মধ্যে আরো, আজকে কয় তারিখ, 20 তারিখের মধ্যে এরকম ভাবে আরো 2টা-3টা ক্লাস নিব, বা 7টা বা 10টা অধ্যায় শেষ করব পরীক্ষার আগেই। আর পরীক্ষার মাঝে তোমাদের আমি কি ফার্স্ট পেপারে 2টা অধ্যায় বাকি রাখবো, ওটা পরীক্ষার মাঝে পড়াবো। আবার সেকেন্ড পেপারে 2টা বাকি রাখবো, ওটা পরীক্ষার মাঝে পড়া দেবো। সমস্যা নাই, ঠিক আছে, প্যারা নিও না। ভাইয়া আছে মানে তোমাদের জন্য যতটুকু দরকার, একটা অধ্যায় বাকি থাকবে না, সব অধ্যায় পড়াবো এবং পরীক্ষার মাঝে এমসিকিউ ক্লাসও নিব, ঠিক আছে। ঠিক আছে, সবাই জাস্ট ভাইয়ার জন্য দোয়া করো। আর তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো, ঠিক আছে। ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।